Assalamu alaikum everyone. Shortly presents welcome to the basic Excel course. এই কোর্সটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা লাস্ট সেশনে আমাদের মডিউল 1 এবং মডিউল 2টা কভার করার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মডিউল 3, 4, 5টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পুরো সেশন জুড়ে আছি ইনস্ট্রাক্টর হিসেবে আমি আবু বকর সিদ্দিক। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে এবং শর্টলিকর্নের কো-ফাউন্ডার হিসেবে আছি। সো আমরা একদম বেসিক পার্টটা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছুটা অ্যাডভান্স, আসলে এটা অ্যাডভান্স বলা উচিত না, টুকটাক কিছু ফর্মুলা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব আজকের ক্লাসে। সো একদম শুরুতেই মডিউল 3তে আমরা বেসিক ফর্মুলাস অ্যান্ড ফাংশনস নিয়ে কথাবার্তা বলবো। লার্নিং অবজেক্টিভগুলো যদি একটু দেখে নেই, ক্রিয়েট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেসিক ফর্মুলাস ইন এক্সেল, অর্থাৎ কিছু টুকটাক বেসিক ফর্মুলা যেগুলো আছে, যেমন হচ্ছে সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্টার, এগুলা। এরপর হচ্ছে আমরা আমাদের রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো শুরু করছি আমাদের মডিউল 3.1। একদম প্রথমেই বলে নেই ইন্ট্রোডাকশন টু ফর্মুলাসে যে অল ফর্মুলাস ইন এক্সেল স্টার্ট উইথ অ্যান ইকুয়াল সাইন। তার মানে আমি যদি কোনো ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে। এখন যারা এক্সেলের কোনো কিছুই বুঝি না তাদের মনের একদম প্রথম প্রশ্নটা আসবে যে ভাই এত কিছু কইতাছেন ফর্মুলা নিয়ে, ফর্মুলা জিনিসটা কি সেটাই তো বুঝতেছি না, রাইট? সো একদমই টেনশনের কিছু নেই। ফর্মুলা জিনিসটা হচ্ছে ওই মোটামুটি বলা যায় যে আমরা যে ক্যালকুলেশন করি না, তো ক্যালকুলেশন করতে গেলে এই ফর্মুলাগুলো আমাদের লাগে, সূত্রগুলো আমাদের লাগে। যেমন আমরা হচ্ছে যোগ বিয়োগ যে যখন করি, হ্যাঁ, আর হচ্ছে আবার আমরা ওই বিভিন্ন ধরনের সূত্র ম্যাথে কিন্তু ব্যবহার করতাম, যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি। তো এই যে এরকম ফর্মুলা আমাদের ম্যাথেও কিছু ফর্মুলা আছে, বিভিন্ন কাজ করতে গেলে এগুলো আমরা ব্যবহার করি। তো আমরা যখনই কোনো ফর্মুলা ব্যবহার করব এক্সেলে, সো সেই সেলটাতে আমরা শুরুতেই একটা ইকুয়াল সাইন দিয়ে ফেলবো। এই ইকুয়াল সাইন দেওয়ার মানেই এক্সেল বুঝে ফেলবে যে আমি এখন কোনো একটা ফর্মুলা ব্যবহার করতে যাচ্ছি। সেটা হোক আমার এই যে অটোমেটিক কিন্তু ও বুঝে যাচ্ছে যে আমি কোনো ফর্মুলার দিকে যাচ্ছি, রাইট? তারপর হচ্ছে আমি দিতে পারি বা হচ্ছে অ্যাভারেজ ফর্মুলা দিতে পারি, মানে আমার যেই ফর্মুলাই আমি ব্যবহার করতে চাই না কেন, আমার হচ্ছে সেই ফর্মুলাটাতে একদম শুরুতেই ইকুয়াল সাইনটা দিয়ে দেওয়া লাগবে। সো এইভাবে আমরা আমাদের ফর্মুলাটা স্টার্ট করে থাকি। এই পার্টটাতে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমরা জানাই তো। এইবার চলেন আমরা হচ্ছে অর্ডার অফ অপারেশনটা একটু দেখার চেষ্টা করি। অর্ডার অফ অপারেশনটা কি জিনিস সেটা যদি একটু বলি, মানে ধরেন আমরা যে সরল করতাম না, মনে আছে ছোটবেলায় সরলের অঙ্ক করতাম না, যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট এবং এই বিষয়গুলো আমাদের থাকতো। সো এই জায়গাটাতে আমাদের এক্সেলের সাথে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটিটা হইলো যে আমরা যেমন ছোটবেলায় বদমাস রুলটা ব্যবহার করতাম, এক্সেলও বদমাস রুলটাই ফলো করে থাকে। অর্থাৎ প্রথমে হচ্ছে ব্র্যাকেটটা নিয়ে এসে কাজ করে, তারপর হচ্ছে অর্ডার্স বলতে কি ওই যে পাওয়ার, রুট বা স্কোয়ার এগুলো যদি থাকে তো সেটা নিয়ে তারপর কাজ করে। এরপর হচ্ছে ডিভিশন বা ভাগ নিয়ে কাজ করে, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এরপর হচ্ছে অ্যাডিশন বা যোগ নিয়ে কাজ করে এবং একদম শেষে গিয়ে বিয়োগ নিয়ে কাজ করে। তার মানে আমাদের ওই সরল অঙ্কের যেই নিয়মটা ছিল বদমাস, সেই নিয়মটাই কিন্তু আমরা এক্সেলেও দেখতে পাই যে এক্সেল ফলো করে বদমাসের এই রুলটাই। সো এই রুলটাতে আমাদের কি কারো কোনো কনফিউশন আছে? এমনকি কেউ আছে যে এই রুলটা বুঝতে পারছি না? একদমই টেনশনের কিছু নাই। এমন হইতে পারে যে আমি হয়তো 5-6 এগুলো কোর্সে ভুলে গেছি, কোনো টেনশন নাই। কোয়েশ্চেন থাকলে একটু জানাই। ওকে, আমি একটু এক্সাম্পল দিয়ে তাহলে বোঝানোর চেষ্টা করি যেহেতু কারো কোনো প্রশ্ন নাই। ফর এক্সাম্পল আমি হচ্ছে 2 লিখলাম, তারপর হচ্ছে এটার সাথে যোগ করব 3 গুণ 5। তাহলে আমি এখানে কি কি দিলাম? যোগ দিলাম, গুণ দিলাম, তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিলাম, তারপর ধরেন আমি মাইনাস দিলাম, তারপর হচ্ছে 10 দিয়ে দিলাম, ঠিক আছে? সো এইবার আমি যদি এটাকে একটু টিপ দিয়ে দেখেন 7 হয়ে গেছে। এবং 7টা কেমনে হলো আমি যদি এবার একটু ভাঙা ভাঙা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে কপি করে নিয়েছি। তো ফর এক্সাম্পল একদম শুরুতেই কি আসছে, এগুলা বাদ। প্রথমে কি হয়, ব্র্যাকেটের কাজ করে, তাই না? বদমাসের একদম শুরুতেই ব্র্যাকেটের কাজ করে। তার মানে আমরা পাইলাম 15, রাইট? 3 আর 5-এ গুণ করে পাইলাম 15। আচ্ছা, তারপর কিসের কাজ করে? ব্র্যাকেটের পর, ব্র্যাকেটের ভিতরে তো গুণ ছিল, ব্র্যাকেটের পর যেটার কাজ করে সেটা হচ্ছে যে আমরা অর্ডার পাচ্ছি না, কোনো ডিভিশন পাচ্ছি না, কোনো মাল্টিপ্লিকেশন তো ব্র্যাকেটের ভিতরেই পেয়ে গিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে যোগ করছে, রাইট?
যোগ করছে, তারপর আমরা বিয়োগটা করব। তাহলে 3 + 5 15, তারপর হচ্ছে যোগ করলো 2, 15 আর 2 17 হয়ে গেল। এই অংশটুকু 17 করলো। এরপর ফাইনালি হচ্ছে এখানে আমার -10 আছে, একদম শেষে গিয়ে বিয়োগ করে দিছে। তাহলে 15 আর 2 হচ্ছে 17, 17 থেকে আমার 10 বিয়োগ করার কারণে আমার অ্যান্সার কিন্তু আসছে 7। তো এইভাবে মূলত এক্সেল বডমাস রুলটা ফলো করে তার যে অপারেশনটা আছে সেটা করে থাকে। সবাই কি এক্সাম্পলটা বুঝতে পারছি এবং এই পুরো পার্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? ওকে সিরাজ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে একদম বেসিক যে অ্যারিথমেটিক অপারেশনস গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেইটা আমি একটু দেখানোর চেষ্টা করব এই ছকটার মাধ্যমে। ফর এক্সাম্পল, কোনো একটা স্টুডেন্টের আমরা কয়েকটা সাবজেক্টের মার্কস এখানে দেখতে পাচ্ছি, সেগুলো আমরা এখন যোগ বিয়োগ গুণ ভাগ করে একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো একদম শুরুতেই চলেন আমরা দেখে নেই অ্যাডিশন, মানে যোগ করবো। আমরা কি করবো রে ভাই? যোগ করব। তো যোগটা কেমনে করি দেখেন। প্রথমেই কি করব? ইকুয়াল সাইন দিয়ে ফেলবো, ঠিক আছে? ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা প্রথমেই বাংলার নাম্বারটা নেব। তাহলে কত লিখবো? 8 5, ঠিক আছে? তারপর যোগ, তারপর কি দিব? 7 8, তারপর যোগ, তারপর কত দিব? 8 9, তারপর যোগ, তারপর 7 3 7 5। এই যে অ্যাডিশন, যোগগুলা করলাম। তো টোটাল আমি এখানে 400 পেলাম। সো যোগটা কিভাবে করতে হয় সবাই কি ক্লিয়ার হইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা সিরাজ ভাই বুঝতে পারছেন। এবার আসেন আরেকটা জিনিস দেখাই যে যোগটা কেমনে করতে হয়। তো এটা তো যোগ আমরা শিখলাম, আরেকভাবে যোগ করতে পারি আমরা। সেটা হচ্ছে ধরেন যে এই যে আমি ইকুয়াল সাইন দেওয়ার পর কার সাথে কার যোগ করবো। দেখেন ধরেন আমি এই যে 85 সিলেক্ট করলাম, ঠিক আছে? 85 এ সিলেক্ট করার সাথে সাথে ওর সেল নাম্বার, আমরা কিন্তু শিখছিলাম নাম্বার, যে আমার নাম্বার বারটা আছে সেখানে কিন্তু নেম বার যেটা আর কি, সেখানে আমি আমার সেলের নাম্বারটা পেয়ে যাই বা সেলের নামটা পেয়ে যাই। তো এই সেলের নাম কি দেখেন? O8। কেমনে? এই যে দেখেন উপর দিক থেকে O আর রো এর দিক থেকে 8, ওর নাম O8। তাহলে দেখেন আমি O8 এর সাথে এই যে যোগ চিহ্ন দিলাম, এটার যোগ করলাম, O9 এর যোগ করলাম, আবার যোগ চিহ্ন দিলাম, O10, আবার যোগ চিহ্ন দিলাম, O11, আবার যোগ চিহ্ন দিলাম, O12। দেখছেন আমি কিন্তু আর নিজে টাইপ করি নাই যে 85 78 যোগ করি নাই, আমি টাইপ করি নাই, বরং আমি হচ্ছে শুধু সেলগুলোরই সিলেক্ট করে দিচ্ছি যে কোন সেলের সাথে কোন সেলকে যোগ করতে চাই। দেখেন আমার সেম নাম্বারটাই কিন্তু আসছে। বুঝতে পারছেন এইভাবে কিভাবে আমরা করতে পারি? আরে সেরা সিরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো একভাবে আমরা সাম করতে পারি বা যোগ করতে পারি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমরা একদম জেনারেল যে যোগ বিয়োগটা আছে সেটা দেখে নিই। আচ্ছা, ধরেন এখন কথা হইতেছে টোটাল ওর সাবজেক্ট ছিল কয়টা বলেন তো? 5টা। 5টা সাবজেক্টের মধ্যে ওর টোটাল মার্ক আসছে 400। এখন ধরেন ওর টোটাল পরীক্ষা হয়েছে 500 মার্কে, ও পাইছে 400 মার্ক। এখন ধরেন আমি কোনো কারণে জানতে চাইতেছি যে ও কত মার্ক কম পাইছে। ওর তো 5টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে 500 মার্কে, ও পাইছে 400, তাহলে কত মার্ক কম পাইছে ওর ফুল মার্কস থেকে। তাহলে এটা ধরেন আমি মানে এমনি আপনাদেরকে বিয়োগ বোঝানোর জন্য বলতেছি আর কি। আমি শুরুতেই কি করব? ইকুয়াল সাইনটা দিয়ে ফেলবো। তাহলে ইকুয়াল সাইনটা দিয়ে ফেলার পর কার থেকে কাকে বিয়োগ দিব? তো ফর এক্সাম্পল আমি 500 থেকে বিয়োগ দিব হচ্ছে 400-কে। তাহলে কিন্তু আমি লিখি নাই 500 400, আমি কি লিখছি? লিখি নাই, বরং আমি সিলেক্ট করে দিছি। দেখেন সিলেক্ট করে দেওয়ার পর 100 হয়ে গেছে। কিন্তু 100ই তো হওয়ার কথা, আমরা তো এমনিতেও জানি যে 500 থেকে 400 বিয়োগ দিলে 100 হয়ে যায়। তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এইবার আসেন ফর এক্সাম্পল আমি ডিভিশনটা কিভাবে বুঝাবো। ফর এক্সাম্পল ওর হচ্ছে 400 পাইছে, ওর সাবজেক্ট আছে 5টা। সাবজেক্ট আছে কয়টা? 5টা। তাহলে আমি ধরেন জানতে চাইতেছি ও এভারেজ কত পাইছে। তাহলে আমি কি করব? ও টোটাল যত পাইছে সাবজেক্ট 5টা, 5 দিয়ে ভাগ করলে আমি এভারেজটা পেয়ে যাবো যে ও আসলে এভারেজে কত মার্ক পাইছে। তাহলে ধরেন আমি কি করব? এভারেজটা একদম সহজ, 400-কে 5 দিয়ে বিয়োগ ভাগ দিব। আমি আবারও বলছি, এভারেজটা আমরা সবাই জানি, টোটাল থেকে যে কাউন্ট সেটা বাদ দিব, 400-কে 5 দিয়ে ভাগ দিব। তাহলে প্রথমেই আমি ইকুয়াল সাইন দিয়ে দিলাম, 400-কে সিলেক্ট করলাম, এই যে এটাকে আমাদের এক্সেলে ভাগ হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে? স্ল্যাশটা ভাগ হিসেবে এটাকে কাউন্ট করা হবে। ভাগ হচ্ছে 5। দেখেন 80 করে পাইছে অ্যাভারেজে এক একটা সাবজেক্টে। বুঝতে পারছি কিভাবে আমরা ডিভিশনটা করে থাকি? সেরা। এইবার ধরেন আমি আবার একটু দেখতে চাই যে আসলে কি 80 আর 5-এর মানে 400 হয় কিনা।
এবার একটু গুণ করে ধরেন আমি দেখতে চাই, তাহলে এবার আমি গুণটা কিভাবে করব, আবারও ইকুয়াল সাইন দিলাম, 80 কে সিলেক্ট করে নিলাম, এবং এই যে স্টার যে দেখতে পাচ্ছেন না, এই স্টারটাই হচ্ছে মূলত এক্সেল আমরা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করব। এই যে 5 কে সিলেক্ট করে দিলাম, দেখেন আবার 400ই আসছে, এই যে 400 400 হলো কিনা, 5 গুণ 80 400ই আসছে। সো আশা করি আমরা এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগে যে একদম বেসিক অপারেশন গুলো ছিল সেগুলো আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। এবারে আমরা এই অংশটুকুতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা জেনে নিতে চাই, বা সবাই কি বুঝতে পারছি কিনা রিয়েক্টের মাধ্যমে জানাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাকিটা আবার আমরা রেকর্ড দেখলে আরো ক্লিয়ার হয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নাই। এবার আমরা তাহলে চলে যাচ্ছি 3.2 তে। এখানে আমরা কোর ফাংশনস গুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্টে, এই ফাংশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে ওরা কিভাবে আসলে কাজ করে। ঠিক আছে, সো চলেন আমরা একটু একটা টেবিল নিয়ে নিলাম। একটা টেবিলে আমরা বেশ কিছু ডাটা দেখতে পাচ্ছি। তো প্রথমেই হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টগুলো কতগুলা সেল করা হয়েছে এবং এক একটা ইউনিটের প্রাইস কত। এরপর দেখতে পাচ্ছি টোটাল প্রাইসটা এখানে লিখতে বলছে, প্রাইস ইনক্লুডিং ভ্যাট, অর্থাৎ ভ্যাটটা ইনক্লুড করে আমাকে হচ্ছে টোটাল প্রাইসটা লিখতে বলছে, অ্যান্ড ফাইনালি ভ্যাটের অ্যামাউন্টটা আমাকে লিখতে বলছে, রাইট? সো এই জিনিসগুলো আমরা একে একে দেখার চেষ্টা করব। আর নিচে আমরা এখন 3.2 তে যা যা শিখবো, দেখেন সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্টে, এই সবগুলাই আমরা কিন্তু এই যেখানে নিয়ে আসছি। সো প্রত্যেকটাই আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সো প্রথমেই ধরেন আমরা আমাদের যে কোয়ান্টিটি গুলো আছে, চলেন সেই কোয়ান্টিটি গুলো দিয়ে আমি সামটা করে দেখাই। ফর এক্সাম্পল, আপনাকে আপনার ম্যানেজার জিজ্ঞাসা করলো যে আপনি টোটাল কয়টা প্রোডাক্ট সেল করছেন, কোন প্রোডাক্ট কি আসে বিষয় এত কিছু না, সাম জানতে চাইছে যে টোটাল কয়টা প্রোডাক্ট আপনি সেল করছেন। একদম সিম্পলি এই কথাটা আপনার কাছ থেকে জানতে চাইছে, তাহলে আপনি সিম্পলি কি করবেন, যোগ করে দিবেন। তো যোগ করার সময় আমি হচ্ছে এই সাম ফাংশনটা ব্যবহার করব। বোঝা গেল আমার কথাটা? আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করেও কাজটা করতে পারি, এটা আরো ইজিয়ার হয়ে যায় আমরা যখন এই সাম ফাংশনটা ব্যবহার করব। তো এটা কেমনে করব, ইকুয়াল সাইনটা ব্যবহার করব। এরপর যেহেতু সাম করব, আমরা সাম ফাংশনের জন্য SUM লিখব, SUM। এরপর যেটা করব, আমাদের কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করব। আমি আবারও বলছি, আমাদের কিবোর্ডে একটা ট্যাব বাটন আছে, সেটাতে ক্লিক করলে অটোমেটিক একটা ব্র্যাকেট চলে আসবে। হয় আমরা এটা করতে পারি, অথবা আমরা নিজেরাও একটা ব্র্যাকেট দিতে পারি, কোনো অসুবিধা নাই। এরপর কি করব, এরপর যেটা করব, আমি কার কার যোগ করতে চাই, এখন আর আমার প্লাস সাইন দিতে হবে না, কারণ আমি অলরেডি SUM সাম কথাটা বলে দিছি। এর মানে এই ব্র্যাকেটে থাকা সবাইকে ও যোগ করে দিবে। আমরা কিন্তু আগে অ্যাডিশনে দেখেছিলাম কি প্রত্যেকটার পরপর প্লাস সাইন দিতে হয়, নর্মাল যোগের মতো। আমরা খাতা কলমে যেভাবে যোগ করি বা ক্যালকুলেটরে আমরা যেভাবে যোগ করি সেভাবে আমাদের কিন্তু প্লাস সাইন দিতে হয়েছে। কিন্তু আমরা যখন সাম ফাংশন ব্যবহার করছি আমাদের কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। সো সাম ফাংশনে আসার পর কাকে কাকে আমি যোগ করব, এই যে সিলেক্ট করে দিব। বুঝা গেল আমার কথা? সিলেক্ট করে দিব। এখন সিলেক্ট করার পর ধরেন ওরে আমি সিলেক্ট করলাম, এরপর আবার হচ্ছে ওরে সিলেক্ট করলাম, ওরে সিলেক্ট করলাম, দেখেন চলে যাচ্ছে, নাম্বারটা B4 আসতেছে, যে প্রথমে B2 B3 B4 মানে থাকতেছে না। তাহলে আমার করতে হবে কি, কমা দিতে হবে। এখানে আমি যোগ না দিয়ে যাকে যাকে যোগ করব কমা দিয়ে তাদেরকে যোগ করব। দেখেন এই যে নাম্বার 1 নাম্বার 2 এইভাবে করে আমি যতগুলো যোগ করতে চাই সবগুলোর মাঝখানে কমা দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নরমালি আমরা যখন কোনো ফাংশন ব্যবহার করি ফাংশনের জন্য নিচে দেখবেন একটা আমাদের ম্যানুয়ালের মতো চলে আসে যে কি দিতে হবে। তো আমি কি কি যোগ করব, প্রথম নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা, তৃতীয় নাম্বারটা, এরকম করে নাম্বারগুলোর মাঝখানে কমা দিয়ে দিলেই ও বুঝে যাবে যে এর পরের নাম্বারটা এখন নিতে হবে। এই যে পরের নাম্বারটা নিলাম, আবার কমা দিয়ে দিলাম, আবার কমা দিয়ে দিলাম, আবার কমা দিয়ে দিলাম, আবার এভাবে আমি কিন্তু কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা নাম্বারকে যোগ করব। এন্ড ফাইনালি আমরা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, এই যে দেখতে পাচ্ছেন ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এন্টার দিলেই সবগুলোকে যোগ করে ফেলছে, আমার 90 আসলো। টোটাল এই সবগুলার যোগফল হচ্ছে 90। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে তো আমার আগের মতোই ওই প্লাস না দিয়ে এবার হয়তো কমা দেওয়া লাগছে, তাহলে লাভটা কি হইলো, তাই না? এখন কথা হচ্ছে এখানে অল্প ডাটা ছিল, সো প্যারা হয় নাই, আমরা কমা দিয়ে দিয়ে করে ফেলতে পারছি। একটু পরে আমরা যে প্র্যাকটিস টাস্ক গুলাতে যাবো, ভাই রে ভাই এগুলা অনেকগুলা ডাটা নিয়ে তৈরি, তখন দেখবেন মাথা একদম আউলায় যাইতেছে। সো আমরা একটু মাথা যেন না আউলায় সেই টেকনিকটা একটু শিখে ফেলার চেষ্টা করি। তো এটা আমি ডিলিট করে দিলাম। এবার
সেম সাম ফাংশনটাই এবার আপনাদেরকে একটু দেখাবো একদম শর্টেস্ট ওয়েতে। দেখেন এই যে 5 না, 5 থেকে একদম কান টেনে যতটুকু আমরা সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও দেখাচ্ছি। সাম লিখে নিলাম, ট্যাব দিলাম, দেওয়ার পর যতটুকু আমি যোগ করতে চাই একদম মাউস দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করে ফেললাম। এরপর ব্র্যাকেট ক্লোজ, সেম 90 চলে আসছে। কি খুব বেশি কঠিন হলো এবার, নাকি আগের চেয়ে আস্তে আস্তে সহজ হচ্ছে? সো এইভাবে কিন্তু আমরা যোগ করে ফেলতে পারি, ঠিক আছে। এরপর ধরেন অ্যাভারেজ বের করতে বলছে, তাহলে অ্যাভারেজ যখন বের করতে বলবে আবারও প্লাস সাইন দিয়ে অ্যাভারেজ, এই যে দেখেন AVERAGE, এই যে আমার কিন্তু অলরেডি এই ফাংশনের নামটা চলে আসছে। ট্যাব দিলেই অটোমেটিক ও ব্র্যাকেট সহ ফাংশনটাকে নিয়ে নিছে। তাহলে আমি অ্যাভারেজ করব। কার কার অ্যাভারেজ করব? আমি কি আবার ওই যে কমা দিয়ে দিয়ে করব? না, এখন তো আমরা স্মার্ট হয়ে গেছি। আমরা একদম সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এই যে ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার ক্লিক করলে অটোমেটিক ওর হচ্ছে অ্যাভারেজ যেই মানটা সেটা কিন্তু আমাকে দিয়ে দিল। কেমনে একটু যদি বাংলা বুঝাই, এখানে টোটাল 10টা প্রোডাক্টের কথা বলা আছে এবং 10টা প্রোডাক্ট টোটাল 90টা বিক্রি করা হয়েছে। তার মানে এক একটা প্রোডাক্ট এভারেজে 9টা করে বিক্রি করা হয়েছে। সবাই কি বুঝতে পারছি? এইবার ধরেন আপনার ম্যানেজার জানতে চাইলো যে সবচেয়ে বেশি সেল হয়েছে কত পরিমাণে, মানে আপনার তো এক একটা প্রোডাক্ট, কোন প্রোডাক্ট 5টা, কোন প্রোডাক্ট 20টা, 15টা, 10টা, 8টা, 12টা, তো আপনার কাছে হয়তো জানতে চাইলো যে সবচেয়ে বেশি কতগুলা প্রোডাক্ট বিক্রি হয়েছে, কিংবা সবচেয়ে কম বিক্রি হয়েছে যে প্রোডাক্টটা সেইটার কয়টা বিক্রি হয়েছে। তো এইটাই আমরা বের করি মিনিমাম আর ম্যাক্সিমাম দিয়ে। তো এটাও একদম সহজ, আমরা ইকুয়াল সাইনটা দিলাম, এই যে MIN, ও কি করবে একদম স্মলেস্ট সবচেয়ে ছোট যে নাম্বারটা সেটাকে নিয়ে নিবে। আমি যে ট্যাব ক্লিক করলাম, ট্যাব ক্লিক করার পর কোন জায়গা থেকে নিব সেটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন সবচেয়ে ছোট ছিল 3। আমরা এখানে হয়তো বুঝতেছি কারণ অল্প ডাটা, এই জন্য বুঝে যাচ্ছি, কিন্তু যখন আমি অনেক ডাটা নিয়ে কাজ করব তখন কিন্তু এটা আমি এত ইজিলি বের করতে পারবো না। আমার কিন্তু এটা কাজে লাগতেছে। তাহলে এরপর কি বলতেছে? ম্যাক্সিমাম, তার মানে সবচেয়ে বড় ডেটা কোনটা বা সবচেয়ে বেশি কোনটা বিক্রি করা হয়েছে এবং সেটার পরিমাণ কত। একইভাবে ইকুয়াল সাইন এবং MAX, ম্যাক্সিমামের ম্যাক্সটুকু লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ট্যাবে ক্লিক করে আবারও আগের মতোই আমি সিলেক্ট করে দিব কোন অংশটুকু থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে আনতে চাই। ক্লোজ করে এই যে পেয়ে গেলাম 20। দেখেন এখানে আমার সবচেয়ে বড় যেই মানটা ছিল সেটা ছিল 20, পেয়ে গেলাম। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? একটু জানাই। ওকে, এবার আমরা কাউন্ট আর কাউন্ট এই দুইটা ফাংশন দেখার চেষ্টা করব। সো এই জিনিসটা কি ভাই একটু বুঝাই বলি। ফর এক্সাম্পল আমার কাছে ধরেন আপনাদেরকে প্র্যাকটিস, এই তো প্র্যাকটিস, এই যে আমার কাছে এখানে স্টুডেন্টের আইডিয়া আছে না ভাই? স্টুডেন্টের আইডিয়া আছে অনেকগুলা, আছে না? অনেকগুলো স্টুডেন্টের আইডিয়া আছে। ধরেন এইগুলো আমার কাছে নাই, নামটা ধরেন আমার কাছে নাই। হ্যাঁ, নামটা যদি না থাকে তাহলে আমি হচ্ছে কেমনে ডিফাইন করব যে আমার এখানে কয়জন স্টুডেন্ট আছে। এটা ডিফাইন করার জন্য আমি একদম সহজেই যেই কাউন্ট ফাংশনটা আছে এই ফাংশনটা ব্যবহার করব, COUNT, কাউন্ট ফাংশনটা ব্যবহার করব। বুঝা গেছে? ট্যাব ক্লিক করলাম, কোত্থেকে কোন পর্যন্ত, এই যে এখান থেকে একদম টেনে এই পর্যন্ত, রাইট? ক্লোজ করে দিলাম, পেয়ে গেলাম 50। কি পেয়ে গেলাম? 50 পেয়ে গেলাম। তো কিভাবে আমরা কোন একটা নাম্বার যদি থাকে সেটা কিভাবে গুনে ফেলতে পারি, যে কয়টা নাম্বার আছে সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম, রাইট? সো এরকম ভাবে এইখানেও কিন্তু আমরা COUNT কাউন্ট ট্যাব আমরা হচ্ছে যে এখান থেকে দেখে নিতে চাই যে টোটাল কয় ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। আমরা ক্লোজ করে দিলে এই যেখানে বলে দিচ্ছে 10 ধরনের, ঠিক আছে। এখন ধরেন আমার কাছে এবার নাম্বার না, আমার কাছে শুধু নামগুলা দেওয়া আছে যেখানে কয় ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। তাহলে এবার আমি কি করব? কাউন্ট ফর্মুলাটা যদি দেই COUNT, এরপর হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, গুনতেই তো চাচ্ছি যে কয়টা, আমি ক্লোজ করে দিলাম। দেখেন 0 দেখাচ্ছে,
কিন্তু আসলে কি শূন্যটা? আসলে কিন্তু শূন্যটা না। তাহলে এখন এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা সলভ করার জন্যই মূলত কাউন্ট এ ফাংশনটা। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে কাউন্ট এ ফাংশনটা আমি এখানে ব্যবহার করব। তাহলে এটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে যে ও এক্সাক্ট ডাটাটাই আমাকে দিতে পারতেছে যে 10টা। এখন তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি রে ভাই? একদম সহজ পার্থক্য। বিষয়টা হলো এরকম যে কাউন্ট ফাংশনটা যখন ব্যবহার করতেছি তখন ও শুধুমাত্র নাম্বারকেই বুঝতে পারে। আমি আবারও বলতেছি, ও শুধুমাত্র নাম্বারকেই বুঝতে পারে। এই যে কাউন্ট রেঞ্জ কাউন্টস নিউমেরিক এন্ট্রিজ, শুধুমাত্র নিউমেরিক এন্ট্রি গুলাকেই ও কাউন্ট করতে পারে। আর কাউন্ট এ যেটা সেটা হচ্ছে কাউন্টস নন এমটি সেলস, মানে সেটা নাম্বার দিয়েও নন এমটি হইতে পারে, টেক্সট দিয়েও নন এমটি হইতে পারে। এখন প্রশ্ন হলো নন এমটি বলতে কি রে ভাই? নন এমটি মানে একটা সেল পুরোপুরি খালি, আরেকটা সেলে নাম বা হচ্ছে অক্ষর দেওয়া বা টেক্সট দেওয়া, আরেকটা সেলে হচ্ছে নাম্বার দেওয়া। তাহলে নাম্বার থাক আর টেক্সট থাক, খালি তো আর না, তখন এইটা কাউন্ট করতে পারে কাউন্ট এ। আর এখান থেকে নাম্বার আছে কয়টা সেটা কাউন্ট করতে পারে কাউন্ট ফাংশনটা। তাহলে পার্থক্যটা কি সবাই বুঝতে পারছি এবং ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ সিরাজ ভাই। ওকে, সো মোটামুটি আমাদের এখান থেকে সবগুলা কোর ফাংশন আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এবারে আমরা চলে যাব সেল রেফারেন্সেস, রিলেটিভ নাকি অ্যাবসলিউট। তো সেল রেফারেন্সে যাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা সহজ একটা ফর্মুলা তাহলে আগে বুঝাই নেই। সেটা হচ্ছে টোটাল প্রাইসটা আমরা আগে বের করব। এটা বের করতে গেলেই দেখবেন যে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। তো ধরেন টোটাল প্রাইস আমি বের করতে চাই, তাহলে টোটাল প্রাইসটা কিভাবে বের করব ভাই বলেন তো আমাকে একটু। আমি নোটবুক টোটাল কত টাকার বিক্রি হয়েছে এটা আমি কিভাবে বের করব একটু আমাকে চ্যাটে জানান তো দেখি। প্রাইস, এক্স্যাক্টলি সিরাজ ভাই, আমাদের এইখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হলো কোয়ান্টিটি কয়টা বিক্রি করা হয়েছে এবং ইউনিট প্রাইস প্রত্যেকটার দাম কত করে। তাহলে একদম সহজ কথা, আমরা কি করব, কয়টা বিক্রি হয়েছে নোটবুক এবং নোটবুক একটার দাম কত, এই দুইটারে গুণ দিয়ে দিলেই আমাদের টোটাল প্রাইস চলে আসবে। তাহলে আমরা একদম সহজ ইকুয়াল সাইন দিয়ে ফেলবো, ইউনিট প্রাইস, এরপর গুণ চিহ্ন দিলাম এই যে স্টার, আর কোয়ান্টিটি এন্টার দিলাম, দেখেন পেয়ে গেছি 600। এরপর ধরেন আবার আমি কি করলাম, ইকুয়াল সাইন ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, হয়ে গেল। তো এইভাবে আমি কিন্তু আমার সবগুলো করে ফেলতে পারবো। আবার শর্টেও করতে পারি বা অটোফিলও করতে পারি। এই যে অটোফিল, আমরা যদি এখানে ক্লিক করি ও অটোমেটিক বুঝে যাবে কি করতেছে, ও বুঝে গেছে। দেখেন বলে এই যে এখানে লেখাটা দেখেন C2 ইন্টু B2, এখানে গেছি, সরি এখানে গেলাম, দেখেন C3 ইন্টু B3, এরপরে গুলো অটোমেটিক বুঝে গেছে যে এরপর এটা হবে C4 ইন্টু B4, C5 ইন্টু B5, C6 ইন্টু B6। তার মানে ও বুঝে যাচ্ছে যে ওর মানটা হবে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। বুঝতে পারছেন আমার কথাটা? অটোফিলটা সবাই কি বুঝতে পারছি কিভাবে হয়েছে এখানে? আচ্ছা, সুন্দর কথা। এইখানে একটা জিনিস একটু বুঝার আছে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো ভাই দেখেন, প্রত্যেকটাতে কিন্তু আমার ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিটা গুণ হচ্ছে, ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি, ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি, এবং অটোমেটিক ওর কিন্তু যার সাথে যার গুণ দিতে হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চাইলে কিন্তু এই যে ও যেরকম নিছে C2 ইন্টু B2, ও কিন্তু নিতে পারতো C2 ইন্টু B2, ও কিন্তু নিতে পারতো C2 ইন্টু B2, কিন্তু ও কিন্তু চেঞ্জ করছে। তার মানে আমি এখানে বুঝতে পারতেছি খুব সহজেই আমার এই ডাটাগুলার যেই আউটপুটটা আমি পাইলাম, এই আউটপুটটাতে একটা নিয়ম মাইনা চলছে এবং প্রত্যেকটা এই নিয়মটাকে ফলো করছে। এবার আসি সেল রেফারেন্সেস রিলেটিভ আর অ্যাবসলিউটের সাথে এটার কি সম্পর্ক। বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে রেফারেন্স মানে ও বুঝার চেষ্টা করে যে গুণ কার সাথে দিব, বুঝার চেষ্টা করে গুণ কার সাথে দিব। তো ও বুঝে নিছে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ।
তার মানে প্রত্যেকবারই এটা চেঞ্জ হচ্ছে। আর রিলেটিভ রেফারেন্সের বিষয়টাও ঠিক এরকমই, যে প্রত্যেকবার বুঝে বুঝে ও পরিবর্তন হয়ে যাবে যে কার সাথে গুণ করতে হবে। এবার একটা জিনিস বুঝাই, বলছে প্রাইস ইনক্লুডিং ভ্যাট, তারপরে আমি টোটাল প্রাইস পাইলাম কিন্তু ভ্যাট এখনো যোগ করি নাই। তাহলে আমি ভ্যাট যোগ করতে চাই, তাহলে ভ্যাট যদি যোগ করতে চাই আমার কি করতে হবে? প্রথমেই ভ্যাটের অ্যামাউন্টটা বের করে ফেলতে হবে, ভ্যাটের অ্যামাউন্টটা বের করে ফেলতে হবে যে ভ্যাট কত টাকা আসে, 600 টাকার উপর ভ্যাট কত টাকা আসে। তো আমাকে বলে দিছে 0.1, এটা যদি পার্সেন্টে বলি, যে পার্সেন্টে ক্লিক করলে 10%, তার মানে 600 টাকার 10% হলো গিয়ে আমার ভ্যাট অ্যামাউন্ট। এখন যদি একটু আমি ভ্যাট অ্যামাউন্টটা নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? এই যে ভ্যাট অ্যামাউন্টের এখানে আইসা ইকুয়াল সাইন দিয়ে এই টোটাল প্রাইস ইনটু ভ্যাট কত পার্সেন্ট, এটারে গুণ দিয়ে দিলে অটোমেটিক পেয়ে যাব যে 600 টাকার উপর 60 টাকা ভ্যাট আসে। এতটুকু কি সবাই ক্লিয়ার হতে পারছি? সেরা। তাহলে এবার আমি অটোফিল দিয়ে দেই। ওমা, সবগুলো শূন্য এসে পড়তেছে। কাহিনীটা কি? কাহিনী হলো এই যে দেখেন একটু ফর্মুলা বারের দিকে যদি তাকাই, আমাদের F2 সেলে কি করছে? D2 মানে এই যে নোটবুকের টোটাল প্রাইস, D2 এর সাথে H2 কে গুণ দিছে। H2 হলো ভ্যাটের পার্সেন্টেজটা এখানে লেখা আছে যে ভ্যাট কত শতাংশ আমি নিব, এই দুইটারে গুণ দিছে, রাইট? এরপর পেনের ভ্যাট অ্যামাউন্ট বের করার জন্য আমাদের কি করা দরকার? এই 300-র সাথে ভ্যাটের অ্যামাউন্টটা কি গুণ দেওয়া দরকার। বাট আমরা যখন অটোফিল দিছি, দেখেন ও কি করছে? এই যে D3 অর্থাৎ পেনের টোটাল প্রাইসের সাথে যোগ দিছে H3 কে। খেয়াল করেন H3 কে, এই যে নিচের টারে, কারণ ও ধরে নিতেছে যে এইটা আর এইটারে গুণ করতে হবে যখন এই অ্যামাউন্টটা লিখতেছি, কারণ ও দেখছে এই সেলে এইটারে আর এইটারে গুণ করছি, যার কারণে ও ধরে নিছে যে এই সেলের গুণফলটা মূলত D3 আর H3 কে গুণ করে বের করতে হবে। সেম ঘটনা ও ঘটাইছে আমার F4 সেলেও। দেখেন ও D4 আর H4, এই যে D4 আর H4 কে গুণ করছে, কিন্তু ভাই আমি তো চাইতেছি যে ওর সাথে সবাই গুণ করুক এবং গুণফলগুলো এখানে লেখুক, এটাই তো আমি চাইতেছি। তাইলে আমি এটা কিভাবে করব? এইবার আসতেছে আমার অ্যাবসলিউট রেফারেন্সটা, যে গুণ কার সাথে করব ভাই? এই যে ওর সাথে করব, H2 এর সাথে করব। আর H2 এর সাথে যখন আমি করব তখন এটা আমার কনস্ট্যান্ট করে দিতে হবে, এটা আমার একদম ফিক্সড করে দিতে হবে যে না ভাই তুই যাকেই গুণ কর না কেন ওর সাথেই গুণ করবি, 0.1 এর সাথেই গুণ করবি, না হলে তো তুই এই যে এরকম 0 দিয়ে দিবি। তাহলে আমরা 0 কেটে দিলাম, এইটারেও কেটে দিলাম। এখন তাহলে আমার কাজটা কি রে ভাই? ইকুয়াল সাইন দিলাম। দেখেন ইকুয়াল সাইন দেওয়ার পর আমার গুণ কার সাথে কার? এই যে D2 এর সাথে গুণ H2 এর। H2 টা ফিক্সড করে দিতে চাই যে তুই যারেই গুণ দে H2 এর সাথেই গুণ দিবি। তখন আমরা যেটা করব, এই H2 টারে ফিক্সড করে দিব। এই যে দেখেন ফিক্সড করে দিয়েছি। কেমনে করছি ফিক্সডটা আরেকবার একটু বলি। এই যে আমি যখনই H2 টাকে সিলেক্ট করে দিছি, সিলেক্ট করার পর আমার কিবোর্ডে F4 বাটনটাতে ক্লিক করব। দেখেন F4 বাটনটাতে ক্লিক করলে ডলার সাইন চলে আসবে এবং এই ডলার সাইনটাই বলে দেয় যে ও H2 এটাকে ফিক্সড ধরে নিছে, যে গুণ চিহ্নের আগে হয়তো পরিবর্তনগুলো আসবে কিন্তু এই যে ডলার সাইন দেওয়া অংশটা কোনোভাবেই ও পরিবর্তন করতে পারবে না। এন্টার দিলাম, দেখেন 60। এইবার যদি আমি ক্লিক করি দেখেন সুন্দরভাবে 30 আসছে এবং এই যে H2 কিন্তু চেঞ্জ হয় নাই, D3 কিন্তু H2, আবার নিচে নামি D4 কিন্তু H2, D5 গুণ H2, সবগুলোর সাথে H2 টা
সেম থাকতেছে। তো সবাই কি বুঝতে পারছি যে আমি কিভাবে অ্যাবসোলুট আর রিলেটিভ রেফারেন্সটা বুঝাই? রিলেটিভটার ক্ষেত্রে কি হয়, প্রত্যেকবার প্রত্যেকটা চেঞ্জ হয়, আর অ্যাবসোলুটের ক্ষেত্রে যেটাকে আমি অ্যাবসোলুট করে দিব, যেটাকে আমি ফিক্সড করে দিব, সেটা ফিক্সডই থাকবে, এটার আর কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা আমাদের সেল রেফারেন্সিং এর রিলেটিভ এবং অ্যাবসোলুট রেফারেন্সিংটা করতে পারি। এই অংশটাতে আমাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু জানাই। আমাদের কিন্তু মডিউল 3টা সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারছি। সবাই ক্লিয়ার হতে পারছি? ভেরি নাইস। এটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ভুলে যাব। ঠিক আছে, আমরা কিন্তু এই অংশটা বারবার প্র্যাকটিস করব, আদারওয়াইজ আমাদের ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো মোটামুটি আশা করি আমাদের মডিউল 3তে যে পার্টগুলো ছিল, আমাদের একদম বেসিক ফাংশন অ্যান্ড ফর্মুলার যে পার্টগুলো ছিল, আমরা আশা করি যে সবাই ক্লিয়ার হতে পারছে। অ্যান্ড এই পার্টটা আমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা শিখে ফেলতে পারবো। ঠিক আছে, সো এবারে আমরা হচ্ছে মডিউল 4টা নিয়ে একটু আলোচনা করব, ওয়ার্কিং উইথ টেবিলস অ্যান্ড সর্টিং নিয়ে। অর্থাৎ আমরা টেবিলটা কিভাবে এক্সেলে ব্যবহার করে থাকি এবং সর্টিং, ফিল্টারিং, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এখন মডিউল 4-এ আলোচনা করার চেষ্টা করব। সো চলে যাচ্ছি মডিউল 4.1-এ। আশা করি খুবই কম্প্রিহেন্সিভ একটা মডিউল হতে যাচ্ছে এটা। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস একসাথে শিখবো এবং ধাপে ধাপে শিখবো, যাতে করে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায় টেবিলের পুরো পার্টটা। একদম শুরু থেকেই ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং টেবিলস এর প্রথম যেই পার্টটা, সেটা হচ্ছে যে আমরা একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে পারি বা একটা ডাটা রেঞ্জকে কিভাবে একটা টেবিলে কনভার্ট করতে পারি, সেটা আমরা একটু প্রথমেই দেখে নিব। ফর এক্সাম্পল, আমার এখানে বেশ কিছু ডাটা আছে, রাইট? কিন্তু এখানে ওইভাবে টেবিলের কোনো কিছু নাই। সো আমি যেটা করব, আমি প্রথমেই এই পুরো ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে ফেলবো। ঠিক আছে, সিলেক্ট করে ফেললাম। এটা তো আমরা তখন এক্সাম্পল হিসেবে দেখছিলাম। তো আমরা সিলেক্ট করে ফেলবো। তো এখন কথা হচ্ছে ভাই, সিলেক্ট করার জন্য তাহলে আমি কি করবো, একদম শুরুতে এই যে এইভাবে নিয়ে তারপর নিচের দিকে যেতে থাকবো। এই যে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। তো এখন মানে আজকে 50টা ডাটা, এই জন্যই কিন্তু আমাদের একটু প্যারা খাওয়া লাগতেছে যে আগে দিকে যাও তারপর আবার নিচে এইভাবে এইভাবে করে যাও। সো এই কাজটা আরো ইজিলি আমরা করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, আমরা এখানে আমাদের টেবিলের বা আমাদের ডাটা রেঞ্জের কোনো একটা জায়গায় সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে অটোমেটিক পুরোটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, আমাদের ডাটা রেঞ্জের কোনো একটা সেলকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল এ দিলে শুধুমাত্র দেখেন ওই অংশটুকুকেই কিন্তু সিলেক্ট করে ফেলছে, যতটুকু আসলে আমি চাচ্ছিলাম। তার মানে এক্সেল স্মার্টলি আমি কি চাচ্ছি সেটা বুঝতে পারে। বুঝা গেল আমার কথা? ওকে, থ্যাংক ইউ সিরাজ ভাই। তো যেটা বলছিলাম, সিলেক্ট করে এইবার আমরা টেবিল বানাবো। কি বানাবো? টেবিলের ফরম্যাটটা এই ডাটা রেঞ্জে ফেলবো। একদম সহজ। আমি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আমি আবারও বলছি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এরকম একটা পপ আপ আসবে, বলবে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইয়োর টেবিল। টেবিল যে বানাইবেন, ডাটা কোথায়? তো অলরেডি সিলেক্ট হওয়ার কারণে ও এই যে নিয়ে নিছে যে কোন অংশটুকুতে আমার ডাটা আছে। এবং মাই টেবিল হ্যাজ হেডার্স, এইটা আমরা সবসময় ক্লিক দিয়ে রাখবো, কারণ তাহলে ও বুঝবে যে হেডার আছে। নর্মালি আমাদের টেবিলগুলোতে তো হেডার থাকেই, স্টুডেন্ট আইডি, নেম, প্রত্যেকটা কলামের তো একটা হেডার নেম থাকে। সো আমরা এটা ক্লিক করে রাখবো, সবসময় টিক দেওয়া রাখবো। যদি কখনো এমন হয় যে না প্রয়োজন নাই, তাইলে আমরা আনটিক দিতে পারি, সমস্যা নেই, বাট নর্মালি আমাদের লাগে। এরপর ওকে দিলে দেখেন সুন্দর মতো ওরা একটা টেবিল বানায় দিছে। আগে কিন্তু এই যে এরকম ছিল না, ওরা কিন্তু টেবিল বানায় দিছে। বুঝা গেছে আমার কথা? সবাই কি ক্লিয়ার হইতে পারছি? কিন্তু ভাই আমরা যদি কন্ট্রোল এ দিই, যদি একেবারে পুরো সেল সবগুলো যদি একেবারে সিলেক্ট হয়ে যায়, হবেই তো। এই যে এখানে ক্লিক করে যদি কন্ট্রোল এ দেন তাহলে তো সবই নিয়ে নেবে। আমি আবার ওই জন্য বলছি, ডাটা রেঞ্জের কোনো একটা সেল সিলেক্ট করে দেখেন, আমি ডাটা রেঞ্জে সিলেক্ট করছি পর কিন্তু এতটুকুই নিছে, এগুলো নিছে। কিন্তু আমি যদি ডাটা রেঞ্জের বাইরে যাই তাহলে সবাইরে নিয়ে নেবে, কারণ ও তো তখন বুঝতেছে না যে আসলে কতটুকু নিতে হবে, ও ভাববে সবাইরে নিতে হইবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবারে আমরা দেখি পরে কি বলছে। বলছে টেবিলস অটোমেটিক্যালি অ্যাপ্লাই ফিল্টার্স, সর্টিং, ফরম্যাটিং। দেখেন বলে একটা মজার জিনিস, আমরা যখনই টেবিল দিছি এই যে এগুলা চলে আসছে, এগুলো কিন্তু আগে ছিল না। ছিল ভাই, এই যে এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, চলে আসছে। তারপরে এই যে কালারগুলো কিন্তু ছিল না, এই যে একটা কালারের পর আবার সাদা, আবার একটা কালার আবার সাদা, এগুলো কিন্তু ছিল না, ছিল। তো এই জন্য বলছে যে অটোমেটিক্যালি ও ফরম্যাটিংটা নিয়ে নেয়, ফিল্টারিং এর এই অপশনগুলো আমাকে দিয়ে দেয়। এই যে এগুলো কিন্তু আমরা ফিল্টারিং এবং সর্টিং এর জন্য ব্যবহার করতে পারি। বুঝছেন আমার কথা?
ফিল্টারিং এবং সর্টিং এর জন্য ব্যবহার করতে পারি। কেমনে দেখেন বলে, এই যে মার্কস গুলো এখানে দেখতে পাচ্ছি না, ধরেন আমি মার্কসের ভিত্তিতে স্টুডেন্টদের এই সিরিয়ালটা বানাইতে চাইতেছি, তাহলে আমি কি করব, এই যে এই তীর চিহ্নে ক্লিক করে দেখেন সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এইটাই হচ্ছে সর্টিং। বুঝা গেল আমার কথা? একটু রিয়েক্ট দিয়ে আমরা রেসপন্স করতে পারি, কোনো সমস্যা নাই। সর্টিংটা কি বুঝতে পারছি? উপর থেকে নিচ, নিচ থেকে উপর, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। তাহলে আমরা ধরি স্মলেস্ট থেকে লার্জেস্ট না নিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট নেই। এই যে দেখেন লার্জেস্ট টু স্মলেস্ট সবগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে 91, 90, 89, এই যেভাবে কিন্তু আমরা একদম নিচ উপর থেকে নিচে ছোটগুলো আসছে। বুঝা গেছে আমার কথা? সবাই কি এটা বুঝতে পারছি? আচ্ছা সুন্দর। আমার সর্টিং লাগবে না, তাই কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে দিছি। ফিল্টারিংটাও আমরা করতে পারি এখান থেকে। তো ফিল্টারিংটা কিভাবে করে ভাই? ফর এক্সাম্পল, আপনি কোথাও পড়ান, টিচার আপনি, এখন আপনার কাছে জানতে চাইলো যে ভাই আপনাদের এখানে কমার্সের স্টুডেন্ট আছে কয়জন? কি জিজ্ঞাসা করছে? কমার্সের স্টুডেন্ট আছে কয়জন? তাহলে কমার্স আছে না সায়েন্স না আর্টস কেমনে বুঝি? এই যে গ্রুপ দেখে বুঝি। কি দেখে বুঝি? গ্রুপেই তো লেখা থাকে যে আর্টসে বা কমার্সে বা সায়েন্সে। তো আমরা কি করব, গ্রুপ কলামের হেডার যেটা, সেখানে তীর চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে ফিল্টারের অংশটা আছে, এই যে এই অংশটা হচ্ছে ফিল্টারের অংশ। তো আমি ফিল্টারের অংশে দেখেন সবগুলোকেই সিলেক্ট করা আছে। আমরা ধরেন চাচ্ছি শুধুমাত্র কমার্সে কতজন স্টুডেন্ট আছে। দেখেন আমি আবারও বলতেছি, নরমালি এরকম সিলেক্ট অল দেওয়া থাকে, পুরো ডাটা রেঞ্জে সব ডাটা যেহেতু থাকে সবগুলারে সিলেক্ট করা থাকে। আমরা চাচ্ছি শুধুমাত্র কমার্সের স্টুডেন্টের রেজাল্ট গুলা দেখতে। তাহলে আমরা কি করব, প্রথমেই সিলেক্ট অলটা আনক্লিক করে দিব, আনটিক দিয়ে দিব, এরপর কমার্সটাকে টিক দিয়ে দিব। দেখেন আমি ওকে দিলে এখানে শুধু কমার্সের স্টুডেন্টদের রেজাল্টটা আসছে। ফিল্টারিংটা কিভাবে করছি বুঝা গেল? সেরা। এইবার ধরেন আমাকে বললো ভাই কমার্সের কয়জন পাস করছে, ইজ্জত কি থাকবো? চলেন একটু দেখি ইজ্জত থাকে কিনা। কিভাবে দেখবো? এই যে পাস ফেলের কথা তো আমার এফ নাম্বার কলামে আছে। তাহলে এইবার এখানে এসে কমার্স তো আগেই সিলেক্ট করা আছে, এবার আমি যেটা করব স্ট্যাটাসটাকে একটু টিক দিয়ে দিব যে ভাই ফেল কয়জন করছে। আমি কিন্তু সিলেক্ট অল ছিল, সেখান থেকে সিলেক্ট অল কেটে ফেলটাকে টিক দিছি, এরপর ওকে দিলাম। দেখেন কমার্সে ফেল 2 জন। বুঝা গেল আমার কথা? তাহলে কমার্সে 2 জন ফেল করছে, ইজ্জত তার মানে কিছুটা থাকতেছে। কিভাবে ফিল্টারিং সর্টিং করি বুঝতে পারছি সবাই? সেরা। তাহলে আমরা হচ্ছে মোটামুটি সর্টিং এর পার্টগুলা ক্লিয়ার হতে পারছি, যে এ টু জেড বা জেড টু এ, তারপর হচ্ছে মাল্টিপল কলামস আমরা সর্টিং করতে পারি চাইলে, তারপর হচ্ছে এই সবগুলো আমরা সর্টিং এর পার্টগুলা দেখলাম, তারপর হচ্ছে ফিল্টারিং এর পার্টগুলোও আমরা দেখলাম, তাই না? ড্রপ ডাউন কিভাবে ইউজ করি, এই সবকিছু আমরা দেখার চেষ্টা করলাম। এতটুকু থেকে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো। এবার আমাদের প্রশ্ন আসতে পারে ভাই এটি তো সব গেল গা, আমি এখন তাহলে কি করবো? টেনশনের কিছু নাই। এই যে দেখেন চুঙ্গা চিনেন তো? চুঙ্গা, এই যে এখানে এই চিহ্নটা দেখবেন, মানে এই জায়গায় ফিল্টারিং করা আছে। ধরেন আপনারা কেউ এই ফাইলটা দিয়ে দিল না, আপনি কবেন না হ্যাঁ কমার্সের ফিল করে স্টুডেন্ট, আর স্টুডেন্টের ডাটা কই? একদম সহজ, আপনি আবার এই জায়গাটায় ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট অল দিবেন, ওকে দিবেন, আবার এই জায়গায় আছে সিলেক্ট অল দিবেন, ওকে দিবেন। দেখেন এবার সবারটা আবার আইসা পড়ছে, আর কিন্তু আমার এখানে চুঙ্গা নাই, সবগুলা নর্মাল তীর চিহ্ন হয়ে গেছে। তো সবাই কি ক্লিয়ার হতে পারছি? সেরা। এবার টেবিল ফিচার্স এর আরো কিছু অংশ আমরা দেখতে চাই। প্রথমে কি বলছে দেখেন, অটো এক্সপান্ডিং হোয়েন নিউ ডাটা ইজ অ্যাডেড। তার মানেটা কি ভাই? এর মানে হইলো আমি ধরেন নতুন একটা ডাটা অ্যাড করতে চাই, ধরেন স্টুডেন্টের রোল হলো 151, দেখেন বলে ও অটোমেটিক কিন্তু একটা মানে বুঝা ফেলাইছে যে এটাও আমার টেবিলের অন্তর্ভুক্ত। ধরেন 152 নিব, এই যে দেখছেন বারবার কিন্তু ও বুঝে যাচ্ছে যে আমার টেবিল বড় হইতেছে। 154 ও কিন্তু বুঝে যাচ্ছে, ও কিন্তু টেবিলের মতো করেই এই ডাটাগুলোকেও ইনপুট নিচ্ছে। সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা সুন্দর। এইবার ধরেন যেটা করব আমি সেটা হচ্ছে যে স্ট্রাকচার্ড রেফারেন্সেস বা কলাম হেডার্স ইউজড ইন ফর্মুলাস। আচ্ছা একটা মজার বিষয় বলি, দেখেন বলে এই যে হেডার রোটা আছে না, স্টুডেন্ট আইডি, নেম, গ্রুপ, মার্কস, গ্রেড, স্ট্যাটাস, দেখেন বলে ওরা কিন্তু হারায় যায়, ওরা কিন্তু হারায় যায়, ওরা পাই আমি পাই না। কিন্তু খেয়াল করবেন যখন আপনি টেবিল নিয়ে কাজ করতেছেন, টেবিলের কোনো একটা অংশ সিলেক্ট করে রাখবেন। এইবার দেখেন বলে এই যে হারায় যায় নাই, এবার কিন্তু ওরা রয়ে গেছে। বুঝতে পারছেন পার্থক্যটা? এই যে ওদের
হেডারগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। সো আপনি যখনই টেবিল নিয়ে কাজ করতেছেন তখন আপনি রো ফ্রিজ না করেও টেবিলের কোনো একটা অংশ সিলেক্ট করে এরকম ভাবে ওদের নামগুলা খুব ইজিলি দেখতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সুন্দর কথা। এবার দেখেন আরেকটা বিষয়। ফর এক্সাম্পল, আমি এখানে একটা ফর্মুলা ইউজ করছি, এত ক্রিটিক্যাল ফর্মুলা আপনাদেরকে এখন আমি নিব না, প্যারা নেই। ধরেন আমি হচ্ছে এখানে আমার কোনো ডাটা নাই, এখানে আমার কোনো ডাটা নাই। আমি কি করব, এই সেলটাতে আমার ডাটা ইনপুট দিব। ধরেন আমি এই ফর্মুলাটা ইনপুট দিব। এই ফর্মুলাটা ইনপুট দিলে পরে অটোমেটিক দেখেন ও নিচের গুলাতেও নিয়ে নিবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু নিচের গুলাতে কিচ্ছু করি নাই ভাই, আমি শুধুমাত্র এই যে E2 সেলে ফর্মুলাটা লিখছি। বাকি সেলগুলাতে ও অটোমেটিক বুঝে নিছে যেহেতু টেবিলের একটা কলামে নিছে এবং বাকি কলামগুলা খালি, তার মানে ও বুঝে নিচ্ছে যে বাকিগুলাতেও ওর এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। এই যে দেখেন আমি F2 দিয়ে এই যে ফর্মুলাটা এখানে লিখলাম, এন্টার দিছি একটা, এবং পুরোটা ও নিয়ে নিছে। বুঝতে পারছেন আমার কথা? এইটাকেই বলা হচ্ছে এখানে যে স্ট্রাকচারড রেফারেন্সেস কলাম হেডস ইউজড ইন ফর্মুলাস। তার মানে ও স্ট্রাকচারড রেফারেন্সটা নিয়ে নেয়, ও বুঝে ফেলে যে আমার পুরো টেবিলটাতে এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, সুন্দর কথা। এবার আসেন টোটাল রো অ্যাডস সামারি ফাংশনস লাইক সাম, এভারেজ, এটসেট্রা। দেখেন বলে আমাদের এই টেবিলটার নিচে কিন্তু কোনো টোটালের কোনো কিছু নাই যে স্টুডেন্টরা টোটাল কত পাইছে, এরকম কিছু কিন্তু এখানে নাই। বুঝতে পারছেন? আমরা এখানে চাইলে এটা আনতে পারি। এই যে দেখেন, আমি আবারও বলি, যখনই টেবিলের কোনো একটা সেলে ক্লিক করলাম, আমার এই যে একটা নতুন ট্যাব আসে টেবিল ডিজাইন। এই যে দেখেন টেবিল ডিজাইন চলে গেছে। টেবিলের কোনো একটা সেল ক্লিক করলে টেবিল ডিজাইন ট্যাবটা আসে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু খেয়াল করেন, এই যে টেবিল স্টাইল অপশনসে একটা টুল আছে টোটাল রো। এই টোটাল রোতে ক্লিক করলে দেখেন নিচে কিন্তু টোটাল রো চলে আসছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টোটাল রো চলে আসছে। বুঝা গেল আমার কথাটা? সবাই কি ক্লিয়ার হইতে পারছি? এবং আরো মজার বিষয়, ফর এক্সাম্পল আপনি দেখতে চান কতজন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিছে, তাহলে আপনি স্টুডেন্টের নাম আছে, কি করবেন, নান, এভারেজ, কাউন্ট, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, বিভিন্ন ফাংশনস অটোমেটিক আপনার এখানে অপশন হিসেবে যে এই তীর চিহ্নে চলে আসবে। এই যে এই তীর চিহ্নে চলে আসবে, এইখানেও তীর চিহ্নে চলে আসবে। প্রত্যেকটাতে আপনার এই অপশনগুলো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন যখন আপনি টেবিলের টোটাল রোটা ইউজ করতেছেন। তো ফর এক্সাম্পল আমি কাউন্ট দিয়ে দেখতেছি যে 50 জন পরীক্ষার্থী এখানে ছিল। বুঝা গেছে? অটোমেটিক কিন্তু ও নিয়ে নিল। যদি কাউন্ট নাম্বারস দেই 0, কারণ এখানে তো কোনো নাম্বারস নাই, তাহলে আমার কাউন্ট দিলে ও বুঝবে যে এখানে কতজন সেটা জানতে চাইছি। আবার ধরেন এখানে আমি মার্কস গুলার টোটাল মার্কস জানতে চাই, তাহলে টোটাল মার্কস যদি জানতে চাই তাহলে এখান থেকে কোনটা ক্লিক করলে আমি টোটাল মার্কসটা জানতে পাবো বলেন তো ভাই? তাই কাউন্ট দিলাম, 50 আসলো, তাহলে কি দিব? তাহলে কি দিব বলেন তো দেখি? কাউন্ট দিলে তো আমার 50 আসলো, কি দিতে পারি ভাই? আমরা যখন যোগ করি কোন ফাংশন ব্যবহার করি? এক্স্যাক্টলি সাম ফাংশন ব্যবহার করি। তাহলে আমরা এই যে সামে ক্লিক করব, অটোমেটিক বুঝে যাচ্ছে যে এই সবগুলোরে যোগ করছি। এখন ধরেন আপনি জানতে যাচ্ছেন, আচ্ছা দেখি তো আমার ক্লাসে সবচেয়ে বেশি মার্ক পাইছে কে, তাহলে কোনটা ক্লিক করবেন বলেন তো দেখি? এই যে, হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাক্সে ক্লিক করলে সর্বোচ্চটা পেয়ে যাবেন 91। আবার মিনিমামে ক্লিক করলে সর্বনিম্ন পেয়ে যাবেন 29। আবার এভারেজ বের করতে চান 60.3। তার মানে আপনি এই টোটাল রোটা দিয়ে কত কিছু করতে পারতেছেন। বুঝতে পারছেন আমার কথাটা? টেবিলের ইউজটা সবাই কি ক্লিয়ার হতে পারছি? কেমন লাগলো? মজা? আচ্ছা আচ্ছা, সো এইগুলাই ছিল মূলত আমার টেবিলের পার্টটা। খুবই শর্ট, ইজি, বাট অনেক কিছু শিখার ছিল এই মডিউলটাতে। 4.1 এর মাধ্যমে মডিউল 4টা আমাদের ডান। সো মডিউল 4 এর টেবিল ম্যানেজ, ক্রিয়েটিং, এই সব কিছু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা ওপেন ডিসকাশন করেন, কোনো প্যারা নাই।
আচ্ছা, আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন একটা জিনিস একটু দেখাই দেই। ধরেন আপনার হচ্ছে কোনো কারণে এই টেবিল ফরম্যাট আপনি করছেন, এখন টেবিল ফরম্যাটটা আপনার তো লাগবে না, তাইলে এখন কেমনে কি করবেন? তাহলে আপনি এটারে চাইলে নর্মাল ডাটা রেঞ্জেও নিয়ে যাইতে পারবেন। কেমনে? এই যে টেবিল ডিজাইন ট্যাবে যাবেন, এই যে টুলস অপশন গ্রুপে দেখবেন এই যে কনভার্ট টু রেঞ্জ ক্লিক করলে এরকম পপ আপ আসবে যে আপনি কি করতে চান কিনা। ইয়েস ক্লিক করবেন, পুরাটা নর্মাল টেবিল হয়ে গেছে। এখন কেন নর্মাল টেবিল হয়েছে ভাই দেখেন, এবার আমি টেবিলে ক্লিক করলেও না আমার হচ্ছে যে টেবিল ডিজাইন ট্যাবটা আসতেছে না। বুঝা গেল আমার কথা? এই যে টোটালের এখানে ক্লিক করলেও না আমার এখানে তীর চিহ্নটা আসতেছে না। আমার এই যে এখানে প্রত্যেকটাতে তীর চিহ্ন ছিল ফিল্টারিং এর জন্য, সেই তীর চিহ্নগুলো চলে গেছে। সর্টিং, ফিল্টারিং এই কিচ্ছু আমি আর করতে পারতেছি না। তার মানে শুধু হয়তো কালারটা রয়ে গেছে, কিন্তু টেবিল যে জিনিসটা ছিল ওটার যে একটা ইম্প্যাক্ট ছিল, ওটার যে ফাংশনস গুলো ছিল সেগুলা কিন্তু নর্মাল ডাটা রেঞ্জে রূপান্তর হয়ে গেছে। তো সবাই কি বুঝতে পারছি? এবারে আমরা আলোচনা করব মডিউল 5 নিয়ে, কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড চার্টস। অর্থাৎ আমরা কিভাবে শর্ত জুড়ে দিয়ে একটা ফরম্যাট আমাদের ওয়ার্কশিটে নিয়ে আসতে পারি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো লার্নিং অবজেক্টিভ গুলা সুন্দরভাবে বলা হয়েছে, ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং টু ভিজুয়ালি হাইলাইট ডাটা ট্রেন্ডস অ্যান্ড এক্সেপশনস। অর্থাৎ আমি যদি দেখি সবগুলা হচ্ছে আমার স্টুডেন্টরা পাস করছে কিন্তু ফেল করছে 4 জন, তো আমি 100 স্টুডেন্টের মধ্যে 4 জনকে খুঁজে পাওয়াটা একটু কঠিন। কিন্তু যদি এরকম হয় যে যারা পাস করছে তাদেরকে সবুজ রং দিয়ে দেওয়া হয়েছে আর যারা ফেল করছে সেগুলা লাল রং দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমার জন্য খুব সহজ হয়ে যাবে আইডেন্টিফাই করা যে আমার কোন স্টুডেন্টটা পাস করলো বা কোন স্টুডেন্টটা ফেল করলো। সো একই কথা আমাদের বিজনেস পার্সপেক্টিভ থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি যে কোন মাসে আমার লাভ হইলো বা কোন মাসে লস হইলো, এগুলো কিন্তু আমরা ভিজুয়ালি হাইলাইট করতে পারি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু যেই চার্ট আছে সেই চার্টের মাধ্যমেও আমাদের ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি যেন বুঝতে খুবই সহজ হয়। তো এই জিনিসগুলো আমরা আমাদের মডিউল 5-এ আলোচনা করার চেষ্টা করব। তো মডিউল 5.1-এ একদম শুরুতেই আমরা একটু দেখতেছি যে কন্ডিশনাল ফরম্যাটিংটা শুরু করে কিভাবে। ঠিক আছে, সো এটা একদম সহজ কথা। ফর এক্সাম্পল আমার হচ্ছে এই যে একটা শিট আছে, ডাটা শিট আছে। সো এই ওয়ার্কশিটে যে ডাটা রেঞ্জটা আছে এই ডাটা রেঞ্জের উপর আমি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতে চাইলে বলেছিল কি হোমের স্টাইল গ্রুপে আমি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটা পাবো। তাহলে কোথায় পাবো সেটা কি সবাই ক্লিয়ার হইতে পারছি? একদম সহজ, কিন্তু হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে হোম ট্যাবে আছি, স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিং। সো এতটুকু আশা করি বুঝতে পারছি। তো এখন হচ্ছে বিভিন্ন টাইপের কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো নিয়েই আমরা হচ্ছে এখন একটু টুকটাক আলোচনা করার চেষ্টা করব, যে আমরা হাইলাইট সেল রুলস, টপ বটম রুলস, ডাটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস, এগুলো একটু দেখার চেষ্টা করব যে কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমার এখানে মূল ডাটা হচ্ছে কি ভাই মার্কস গুলা, তাই না? তো মার্কস গুলাকে আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো মার্কস গুলাকে যখন আমি সিলেক্ট করে ফেললাম, এইবার এই মার্কস গুলার উপর আমি আমার কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করে করে দেখব যে কিভাবে আমি এই কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমার ডাটাকে আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তাহলে দেখেন বলছে হাইলাইট সেলস রুলস, তার মানে আমার একটা রুল সেট করে দিতে হবে যেই রুলের মধ্যে পড়লে ওই সেলটাকে হাইলাইট করবে এক্সেল। তাহলে আমি হাইলাইট সেল রুলস গুলার মধ্যে অনেকগুলা রুলস কিন্তু দেখতে পাচ্ছি। বলছে কি গ্রেটার দেন, তার মানে আমার কোনো সেলের ডাটা যদি গ্রেটার দেন সামথিং, মানে সামথিং বলতে যেখানে আমি যেটা এখন লিখে দিব সেটার চেয়ে যদি বড় হয় তাহলে সেগুলো হাইলাইট হয়ে যাবে। ধরেন আমার পাস ফেল ধরেই তো টানাটানি, তাহলে আমি ফর এক্সাম্পল বলে দিলাম যে 39-এর চেয়ে বড় যেগুলা,
39 চেয়ে বড়, মানে কি 39 পর্যন্ত তো ফেল, 40 থেকে তো পাস, তাহলে 39 চেয়ে গ্রেটার দেন গুলাকে আমি হচ্ছে এই যে বিভিন্ন অপশনে হাইলাইট করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু বিভিন্ন অপশনে হাইলাইট করতে পারি। যেমন এখানে বাই ডিফল্ট বলে দিছে লাইট, বলছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, তার মানে আমার এখানে রেড ফিল চলে আসবে। আমি চাইলে ইয়েলো ফিল আনতে পারি, আমি চাইলে গ্রিন ফিল আনতে পারি। তো যেহেতু পাস করছে তাই আমি এগুলারে গ্রিন ফিল রাখতেছি, ইজিলি আমার জন্য বুঝতে সহজ হবে। তাহলে দেখেন যেগুলা পাস করছে ওরা কিন্তু গ্রিন ফিলে চলে গেছে। এই যে 38, 34, 31, 29 ওরা কিন্তু গ্রিন ফিলে যায় নাই। তাহলে এটা কি আমার জন্য অনেকটা ইজি হয়ে গেল না ফাইন্ড আউট করা? আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি যে শুধু গ্রিনই না, যারা ফেল করছে তাদেরকে আমি রেডও করতে চাই। তাহলে যারা লেস দ্যান 40 তাদেরকে যে অলরেডি রেড ফিল সিলেক্ট করা আছে আমি ওকে দিলাম। দেখেন যেগুলো সবুজ সেগুলা পাস, যেগুলা রেড সেগুলা ফেল। তাহলে এই বেসিক কন্ডিশনাল ফরম্যাটিং টুকু কি আমরা সবাই বুঝতে পারছি? একটু জানাই তো। একদম সহজ না এই পার্টটুকু? কারো কোনো কনফিউশন আছে কি? একটু আমরা রিয়েক্ট দিয়ে রেসপন্স করি প্লিজ। আরেকবার ভাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে প্রথম কাজ হবে আমি যেই ডাটা রেঞ্জের উপর কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই সেই ডাটা রেঞ্জটুকু আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমার হোম বাটনে, আমি তো অলরেডি হোম বাটনে আছি, হোম ট্যাবে এই যে স্টাইলস গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে বিভিন্নভাবে আমি হচ্ছে ফরম্যাটিং করতে পারি, এগুলো আমরা একটা একটা করে দেখব। তো প্রথমেই যেটা বলছে যে হাইলাইট সেলস রুলস, তার মানে একটা সেলকে আমি হাইলাইট করতে চাই, এই হাইলাইট করার জন্য একটা রুল সেট করে দিব যে এই রুলের মধ্যে পড়লে আমার সেলটাকে এইভাবে হাইলাইট করবা। তাহলে কোন রুলের মধ্যে পড়লে? এখানে বিভিন্ন রুল বলা আছে যে গ্রেটার দেন, অর্থাৎ আমার সেলের ডাটাটা যদি গ্রেটার দেন সামথিং, সামথিংটাই যে এখানে লেখা দিব যে গ্রেটার দেন হোয়াট। এখানে বলছে গ্রেটার দেন 60, দেখেন বলে গ্রেটার দেন 60 যেগুলো সেগুলো অলরেডি রেড হয়ে গেছে, কিন্তু আমি তো পাস ফেলের হিসাব করতেছি। তো আচ্ছা ধরেন পাস ফেলের কথা বাদ, আমি ধরেন চাইতেছি এ প্লাস কারা পাইছে, তাহলে এ প্লাস পাইতে হলে 79 এর বেশি পাইতে হবে, 79 এর বেশি পাইতে হবে। তাহলে 79 এর বেশি পাইলে আমি হচ্ছে ধরেন তাদেরকে দিয়ে দিলাম গ্রিন। ওকে, দেখেন যারা 79 এর বেশি পাইছে তাদেরকে কিন্তু আমি গ্রিন সেল বা গ্রিন কালারে পেয়ে যাচ্ছি। বুঝা গেল আমার কথা? মাসুম ভাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আর একটু প্র্যাকটিস করে আরো ক্লিয়ার হয়ে যেতে থাকবো। আমরা আবার ধরেন আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে চাই যে লেস দেন। কি বলছে ভাই? লেস দেন। ধরেন আমি তো এ প্লাস গুলারে পাইলাম, এবার একটু দেখতে চাই ফেল কারা করছে, তার মানে 40 চেয়ে কম যারা পাইছে, এই যে ফরম্যাট সেলস দ্যাট আর লেস দেন 40, যারা 40 চেয়ে কম পাইছে তাদেরকে কি করে দেন আপনি? রেড করে দেন। এই যে কিভাবে বুঝবো? এখানে লেখা আছে যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এই যে রেড ফিল রেড টেক্সট দেওয়া আছে। তো আমি ওকে দিয়ে দিলাম। দেখেন যারা ফেল করছে অর্থাৎ 40 কম পাইছে তাদেরকে কিন্তু রেড মার্ক করে দিছে। এইবার ধরেন আমি আরো একটা ফরম্যাটিং করতে চাই, সেই ফরম্যাটিংটা ধরেন আমি চাইলাম বিটুইন, এত থেকে এতর মধ্যে হইলে এই কালারটা দাও। ফর এক্সাম্পল আমি চাইতেছি যে যারা ফেইলও করে নাই এ প্লাসও পায় নাই, তার মানে মধ্যম পন্থার স্টুডেন্ট যারা, তার মানে 40 থেকে 79 পর্যন্ত যারা আছে তাদেরকে তুমি ভাই হলুদ রং করে দাও। আমি আবারও বলতেছি, যারা ফেইলও করে নাই এ প্লাসও পায় নাই, অর্থাৎ 40 থেকে 79 পর্যন্ত যারা আছে তাদেরকে ইয়েলো মার্ক করে দাও। এটাকে বলা হচ্ছে বিটুইনের যেই কন্ডিশনটা, ফরম্যাট সেলস দ্যাট আর বিটুইন 40 and 79, 40 এবং 79 মধ্যে যেগুলো আছে সেই সেলগুলাকে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট ওকে দিলাম। দেখেন বলে এখানে কিন্তু
78, 62, 45 এমন সেলগুলাকেই ইয়েলো মার্ক করছে যেগুলা কিনা 40 থেকে 79 এর মধ্যে আছে। এবার দেখেন আমরা কিন্তু আরো অপশনস আছে, বলছে ইকুয়াল টু, সেই সেলটাকেই তুমি হচ্ছে কি বলে হাইলাইট করো যেটা ইকুয়াল টু সামথিং। তো সামথিংটা কি আমরা হচ্ছে এইখান থেকে একটু এবার দেখব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে দেখব একটু বুঝার জন্য আর কি, আমরা একটু চেঞ্জ করে করে দেখতেছি, ঠিক আছে? সো কি বলছে, ইকুয়াল টু এফ। দেখেন ইকুয়াল টু এফ যখন বলছি অটোমেটিক কিন্তু এফ যেগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে, বুঝা গেছে আমার কথা? ইকুয়াল টু এফ যেগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি যদি এখান থেকে চাই যে সায়েন্স আর্টস কমার্সকে একটু আমি চেঞ্জ করে করে দিতে চাই, তাহলে আমি ধরেন বললাম SCINC, সায়েন্স যেগুলো আছে সেগুলো হয়ে যাক রেড, তারপর আর্টস যেগুলো আছে সেগুলো হয়ে যাক গ্রিন, তারপর কমার্স যেগুলো আছে সেগুলো হয়ে যাক ইয়েলো। তাহলে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমার কন্ডিশনাল ফরম্যাটিং গুলা করে ফেলতে পারলাম। তো কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এই হাইলাইট সেলস রুলস গুলা ফলো করে থাকি সেগুলা কি বুঝতে পারছি? আরো অপশন আছে, টেক্সট দ্যাট কন্টেইনস ড্যাশ, অর্থাৎ কোন একটা টেক্সটের মধ্যে যদি ধরেন আমরা অনেক সময় বলি না, যেমন এই টেক্সট গুলোর মধ্যে কোনোটাতে এ আছে, কোনোটাতে এ নাই, কোনোটাতে এস আছে, কোনোটাতে এস নাই। এখন ধরেন আমি চাইলাম যে যেটাতে যেটাতে এ আছে সেগুলাকে হচ্ছে হাইলাইট করতে, তাহলে আমি কিন্তু এই যে টেক্সট দ্যাট কন্টেইনস বলবো। আর ডেট অকারিং, অর্থাৎ কোনো একটা ডেট যদি আমি পাই যে এই ডেটটা যদি হয় তাইলে হচ্ছে হাইলাইট করবা। কিংবা ডুপ্লিকেট ভ্যালিউস, সেম ভ্যালু যদি ডুপ্লিকেট হয় তাইলে হচ্ছে এইভাবে হাইলাইট করবা। সো বিভিন্নভাবে আমরা হচ্ছে আমাদের সেলগুলোকে হাইলাইট করতে পারি, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার হইতে পারছি? কার কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? ওকে মাসুম ভাই, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে ক্লিয়ার করে দিতে চাচ্ছি এই অংশটা থেকে আমাদের ফর্মুলাগুলোকে বাদ দিয়ে দিতে চাচ্ছি বা কন্ডিশনগুলোকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। তাহলে যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, আবারও দেখাচ্ছি, সিলেক্ট করে নিছি, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে নিচের দিকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এই যে রুলসগুলো কিন্তু গায়েব হয়ে গেছে। এখন এবার আমরা পরবর্তী যেই অপশনগুলো আছে সেগুলো একটু আস্তে আস্তে ট্রাই করব। বলছে টপ বটম রুলস, মানে আপনি টপ 10 আইটেমস যেগুলো আছে সেগুলোকে হাইলাইট করেন। ক্লিক করলাম, দেখেন টপ 10 যেই আইটেমগুলো আছে সেগুলা হাইলাইট হয়ে গেছে। আমি চাইলে কমায়ও দিতে পারি যে না আমার টপ 5 লাগবে, দেখেন টপ 5 কে নিয়ে নিছে 78, 89, 91, 81, 88। আমি চাচ্ছি না ভাই আমার টপ 3 লাগবে, দেখেন টপ 3 কে নিয়ে নিছে 89, 88, 89, 91, এর উপরে আর কেউ নাই। আমি হচ্ছে এবার ধরেন টপ 2 চাচ্ছি, টপ 1 চাচ্ছি, সো এটা আমার মর্জি অনুযায়ী ও আমাকে দিবে। আমি যদি সবগুলারে চাই সবগুলারেই ও হচ্ছে দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো আমরা আর এদিকে না যাই, এটা আশা করি বুঝতে পারছি। এরপর বলছে টপ 10%। তো টপ 10% যদি বলি তাহলে হচ্ছে এখান থেকে আমার 91 কে সিলেক্ট করতে পারছে। সো এই ক্ষেত্রে হয়তো আমার এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল না। আমরা বিভিন্নভাবে আমরা যখন আমাদের রিয়েল লাইফে এই ডাটা নিয়ে কাজ করব তখন হয়তো আমার এরকম টপ 10% কে প্রয়োজন হবে, তখন আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। একইভাবে আমার বটম 10 যেই সেলস আছে সেগুলাকে আমি নিতে চাচ্ছি, বটম 10 আইটেমস। দেখেন বলছে কম মার্ক যারা পাইছে তাদের মধ্য থেকে মানে শেষের দিক থেকে 10 জনকে আমরা নিতে চাচ্ছি। ধরেন আমি বললাম যে না এতজনের নিয়ে লাভ নাই, এই শেষের 5 জনের গার্জিয়ানরে ডাকাও, ওরা তো ফেল করছে খুব বাজেভাবে ফেল করছে। আচ্ছা না এর মধ্যে আবার একজন পাস করছে, তাহলে একটা কাজ করো একদম শেষের 3 জনকে ডাকো, এই 3 জনের অবস্থা খুবই খারাপ। তাহলে আমি কিন্তু আমার মর্জি অনুযায়ী এই যে সিলেক্ট করে ফেলতে পারছি, বুঝা গেছে আমার কথা? সো আমি কিন্তু এরকম ভাবে টপ এবং বটম 10 আইটেমসটা বের করতে পারবো। এরপর বলছে অ্যাবভ অ্যাভারেজ যেগুলো আছে, মানে আমার এখানে স্টুডেন্টদের সবার মার্কগুলোর তো একটা অ্যাভারেজ মার্ক আছে। তো বলছে যারা কিনা অ্যাভারেজের চেয়ে বেশি পাইছে তাদেরকে হাইলাইট করো,
তার মানে এই যে রেড হাইলাইট করা সেলগুলা অ্যাভারেজের চেয়ে বেশি মার্ক পাইছে। ফর এক্সাম্পল এখানে অ্যাভারেজ মার্ক হয়তো 40, তো যারা 40-এর বেশি পাইছে তাদেরকে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে। আবার চাইলে হচ্ছে এখানে বিলো অ্যাভারেজ, যারা অ্যাভারেজের চেয়েও কম মার্ক পাইছে তাদেরকে এখানে হাইলাইট করা হইলো, ঠিক আছে। সো এইভাবে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে হাইলাইট সেল রুলস এবং টপ বটম রুলসটা ব্যবহার করে থাকি। এইবার আসেন ডাটা বার্সটা আমরা একটু দেখার চেষ্টা করব, ডাটা বার্সটা কিভাবে কাজ করে থাকে। ফর এক্সাম্পল আমি যখন ডাটা বার্সে আসতেছি, এখানে হচ্ছে জাস্ট কালারগুলো, তেমন কোনো এই এই অংশটুকু তেমন কোনো পার্থক্য নেই, শুধু কালারে পার্থক্য। ডাটা বার্স একটা জিনিসই এবং একভাবেই সবগুলা কাজ করে। ফর এক্সাম্পল এই যে আমি যখন এটা নিলাম, একটু যদি খেয়াল করেন দেখেন 100-র মধ্যে 91-এর ঘরটা যতটুকু পূরণ করছে, 34-এর ঘরটা কিন্তু অর্ধেকেরও কম পূরণ করছে। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ও মূলত এই ডেটার নিউমেরিক্যাল ভ্যালু হিসাব করে পুরো সেলকে 100 ধরে সেই অনুযায়ী হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও কালার ফিলটা করছে। বুঝা গেছে? আমরা কালারটাকে চাইলে অন্য কালারও দিতে পারি, বাট জিনিস সেমই থাকবে। আমি অন্য কালারও দিতে পারি কিন্তু জিনিসটা সেমই থাকবে। আমি রেড পার্পল দিতে পারি বা হচ্ছে এখানে ব্লু দিতে পারি, কোনো অসুবিধা নাই। সলিড কালার ব্যবহার করতে পারি, মানে এখানে জাস্ট কালারের চেঞ্জ। ডাটা বার্সের কাজটা আমরা সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে মূল বিষয় আর কি। আচ্ছা, এরপর কালার স্কেলের যে ইউজটা আছে সেটা আমরা একটু দেখতে চাই। কালার স্কেলের কাজটা কি? এই যে দেখেন, কালার স্কেলের কাজটা বলেই দিছে যে আমরা 3টা রং এখানে ব্যবহার করতেছি। 3টা রঙের মধ্যে একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। এখন কখন রেড, কখন গ্রিন, কখন ইয়েলো, যেটা বেশি মার্ক মানে নিউমেরিক্যাল ভ্যালু যেটার যত বেশি সেটা তত বেশি গ্রিন, আর যেটার নিউমেরিক্যাল ভ্যালু যত কম সেটা তত বেশি রেড। আর এই গ্রিন আর রেডের মাঝামাঝি যেই রাস্তাটা বা যেই অংশটা সেটাকে ইয়েলো দিয়ে হচ্ছে এখানে বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গ্রিন কোনটা বলেন তো ভাই? সবচেয়ে বেশি গ্রিন মানে একদম কটকটটা সবুজ, এখানে কোনটাকে দেখতে পাচ্ছেন? অবশ্যই 91। কেন? কারণ ও আমার এই ডাটা রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ডাটা ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালুটা রাখে। আর এখানে আমি সবচেয়ে বেশি রেড দেখতে পাচ্ছি কিন্তু 29কে, যেটা কিনা একদম লোয়েস্ট নিউমেরিক্যাল ভ্যালু রাখতেছে এই পুরো ডাটা রেঞ্জের মধ্য থেকে। আর মাঝামাঝি যেগুলো আছে যেমন দেখেন 78 91-এর কাছাকাছি, যার কারণে একটু বেশি সবুজ। 70 একটু কম সবুজ, 67 আরো কম সবুজ, 62টা একদম ইয়েলো। কারণ কি? ও না 91-এর কাছে না 29-এর কাছে, মাঝামাঝি, তাই 62। আবার 34 রেডের কাছাকাছি, 31 রেডের কাছাকাছি, কারণ এরা 29-এর কাছাকাছি মান। সো এইভাবে কিন্তু আমরা আমাদের যেই কালার স্কেল ব্যবহার করার বিষয়টা আছে সেটা কিন্তু করতে পারি খুব সহজেই। এরপর আইকন সেট করতে পারি। আইকন সেট করতে পারি কিভাবে? এগুলো আসলে আমরা আমাদের যখন অনেক ডেটা হয় তখন আসলে আমরা জিনিসগুলোকে একটু ভিজুয়ালাইজ করার জন্য এগুলা ব্যবহার করে থাকি। যেমন এই যেখানে ডিরেকশনাল যেগুলা উপরের দিকে আছে সেগুলো তার মানে বেশি, যেগুলা নিচের দিকে রেড দেওয়া তার মানে সেগুলা একদম কমের দিকে, আর যেগুলা হচ্ছে ইয়েলো করা সেগুলো হচ্ছে মাঝামাঝি মানের যেগুলা আছে। সো এগুলাই আপনারা নিজেরা একটু ট্রাই করে করে দেখতে পারেন যে কোনটা কিভাবে কাজ করে। মানে সবগুলো মোটামুটি একই ধরনের, জাস্ট একটু আইকন গুলো এখানে চেঞ্জ হয়েছে আর কি। যেমন স্টার থাকতে পারে, কোনো স্টার 1, কোনো স্টার হচ্ছে 2, কোনোটা 3। সো এরকম ভাবে হচ্ছে আমাদের থাকতে পারে। বা এই যে এখানে রেড ফ্ল্যাগ আছে, ইয়েলো ফ্ল্যাগ আছে, গ্রিন ফ্ল্যাগ আছে, বা এই যে আমাদের ট্রাফিক যেই লাইট গুলো আছে সেরকম ভাবেও আমরা এখানে ব্যবহার করতে পারি, রেড, ইয়েলো, গ্রিন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আইকন সেটের যেই কন্ডিশনাল ফরম্যাটিং গুলা। সো মোটামুটি আমরা আমাদের যেই
কমন টাইপগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। হাইলাইট সেল রুলস, টপ বটম রুলস, ডাটা বারস, কালার স্কেলস, আইকন সেটস, প্রত্যেকটা টাইপ নিয়েই আমরা বিস্তারিত আলোচনা এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলাম। সো সবাই কি এই অংশটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আমাদের এই অংশটাতে আর কোনো প্রবলেম নাই কারোর। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের চার্টিং বেসিক্স, অর্থাৎ ওই যে বলছিলাম আমরা চার্ট কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো বলছে কি ক্রিয়েট এ চার্ট, একদম সহজ কথা, কিভাবে আমরা আমাদের চার্টটা ক্রিয়েট করব সেটা একটু জানতে চাচ্ছে। সো এটা আমি একটু ডিলিট করে নিই। ওকে, আমার কাছে ধরেন এই ডাটা সেট আছে। সো আমি এই ডাটা সেট থেকে একটা চার্ট তৈরি করতে চাই। তো যখন আমি চার্ট তৈরি করতে চাইবো তখন হচ্ছে আমি প্রথমেই ফর এক্সাম্পল ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, যেটা আমার এখানে বলে দিছে যে সিলেক্ট ডাটা। তারপর হচ্ছে ইনসার্টে যেতে বলছে, ইনসার্ট ট্যাবে চলে যাব। হোমের পর এই যে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব থেকে বলছে চার্টস এর অপশনটাতে চলে যেতে। তো আমার এখানে ইনসার্ট ট্যাবে চার্টের গ্রুপটা পেয়ে গেলাম, এই যে এখানে তার মানে চার্ট গুলো আছে। সো আমি হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট নিতে পারি। এটা হচ্ছে আমার বার চার্ট, এটা হচ্ছে আমার লাইন বা এরিয়া চার্ট, এটা হচ্ছে আমার পাই চার্ট। আমরা বিভিন্ন ধরনের চার্ট সম্পর্কে কিন্তু জানি টুকটাক, তাই না? সো আমরা এখানে কোন চার্টটা নিব? আমরা হচ্ছে রেকমেন্ডেড চার্ট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যেই চার্টটা এক্সেল রেকমেন্ড করতেছে আমাকে যে ভাই তোমার এই ডাটা অনুযায়ী আমার মনে হচ্ছে যে তোমার জন্য এই যে ও বলেই দিছে যে কলাম বা আমার যেই বার চার্ট আছে ও আমাকে সেটাই কিন্তু সাজেস্ট করতেছে। সো আমি হচ্ছে ওর সাজেশন অনুযায়ী সিলেক্ট করে ফেললাম। তো সিলেক্ট করার সাথে সাথে একটু খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু আমাকে অন্য আরেকটা শীটে নিয়ে গেছে। এই যে এটা ছিল আমার মানে ডাটাগুলা, আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার আলাদা আরেকটা শীটে আমাকে নিয়ে গেছে। সো কোনো সমস্যা নেই, অন্য একটা শীটে নিয়ে যাক। আমি এবার ভ্যালুগুলা দেখতে চাই। এখন একটু রিয়েল লাইফ চিন্তা ভাবনা যদি আমরা করি তাহলে জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? আমার এখানে কি কি ডাটা আছে ভাই? স্টুডেন্টের আইডি আছে, নাম আছে, গ্রুপ আছে, মার্ক, গ্রেড, স্ট্যাটাস আছে, তাই না? তো আমি এই চার্টের মাধ্যমে কি দেখতে চাই? তো যা যা দেখতে চাই সেই অনুযায়ী আমি আমার চার্টটাকে সাজানোর চেষ্টা করব। এই যে এখানে আমার সেই অপশনগুলা কিন্তু আছে যে আমি কিভাবে আমার চার্টটাকে সাজাইতে পারি। একদম সহজভাবে আমি বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? সো খেয়াল করেন আমার যেই যেই কলামগুলো ছিল স্টুডেন্ট আইডি, নেম, গ্রুপ, মার্কস, গ্রেড, স্ট্যাটাস, এগুলা কিন্তু অলরেডি এই যে অপশনগুলা আমার সামনে চলে আসছে। সো অপশনগুলাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ওদেরকে এই যে চারটা ফিল্ড আছে না বা চারটা এরিয়া আছে না, এইগুলোর মধ্যে আমি হচ্ছে ফেলে দিব। তার মানে আমি এদেরকে ফিল্টার করতে পারি বা সিরিজ হিসেবে আমি এদেরকে ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে এক্সিসে ব্যবহার করতে পারি বা ভ্যালিউজ কোনটা আসবে সেটা আমি ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এক্সিসে ও হচ্ছে গ্রেড গুলাকে আনছে। এক্সিস বলতে বোঝানো হচ্ছে এই যে এইভাবে আমরা যে অংশটা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে কি এক্সিস। এই যে ABCDEF, এই এক্সিসে আমি গ্রেডটাকে নিয়ে আসছি, ঠিক আছে? সো ভ্যালিউজ এর ঘরে আমি কি আনছি, অর্থাৎ এই যে 100, 200, 300, 400, এই ঘরে আমি সাম অফ মার্কস আনছি। কি আনছি ভাই? সাম অফ মার্কস আনছি। আচ্ছা, এখন ধরেন আমার এগুলা কোনোটাই লাগবে না, আমি এগুলারে বাদ দিয়ে দিতে চাই। তাহলে বাদ দিয়ে দিতে চাইলে কি করব? প্রথমেই এই যে গ্রেডটা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাব। আমি আবারও দেখাই, মাউস দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে এই অংশ ওরে আবার আমি ফেলে দিব। অথবা আরেকটা কাজ করতে পারি, এই যে মার্কস টিক দেয়া আছে না, এই টিকটা কেটে দিতে পারি। তখন ও একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার এখানে কিন্তু কিছু নাই, ডাটাগুলাও নাই। তাহলে এখন আমি যেটা করতে পারি, ফর এক্সাম্পল আমার জানতে ইচ্ছা করতেছে যে যেই গ্রুপগুলা আছে, হ্যাঁ যেই গ্রুপগুলা আছে সেই গ্রুপে আমার স্টুডেন্ট আছে কয়জন কইরা, ঠিক আছে?
ওই গ্রুপে স্টুডেন্ট আছে কয়জন কইরা। তাহলে দেখেন এখানে যোগ করে ফেলছে, আমি যোগ করতে চাচ্ছি না। আচ্ছা একটু স্টুডেন্ট আইডি ফিল্টার্স না, আচ্ছা আমি স্টুডেন্ট আইডি না, আমি গ্রুপ ওয়াইজ টোটাল মার্কটা একটু যদি দেখতে চাই, ঠিক আছে। তো এই যে টোটাল মার্কটা ধরেন আমি দেখতে চাই যে আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্টের মধ্যে কারা টোটাল মার্ক বেশি পাইছে। ফর এক্সাম্পল আর্টসে আমি দেখতে পাচ্ছি টোটাল মার্কস পাইছে 806, যেটা এই যে এখানে কিন্তু আমার প্রেজেন্ট করতেছে যে 806 আর্টসে। কমার্সে টোটাল মার্ক আসছে গিয়ে হচ্ছে 915, এই যে এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি 800 আর 1000 মাঝখানে, এবং এই ডাটাগুলো এখানে দেওয়া আছে। সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1294 মার্ক। সো এখানে আমি কিন্তু সাম অফ মার্কস পাচ্ছি, তার মানে আর্টসের যতগুলো স্টুডেন্ট আমার কাছে ছিল, এই যে আর্টসের যতগুলো স্টুডেন্ট আমার কাছে ছিল তাদের টোটাল যেই মার্ক, সেই মার্কটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তাদের টোটাল মার্ক হচ্ছে 806, ঠিক আছে। এবং আজকে যেহেতু শেষ ক্লাস, তো একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই দেই, আপনারা যারা না জানতেন খুব ইজিলি বুঝে যাবেন। দেখেন আমি যখন কোনো একটা ডাটা রেঞ্জ সিলেক্ট করলাম, সেটা যদি নিউমেরিক্যাল ডাটা রেঞ্জ হয়, তাহলে এই যে আমার একদম নিচে একটা স্পেস আছে না, দেখেন এই স্পেসটাতে অটোমেটিক আমার কিছু ক্যালকুলেশন এক্সেল করে দেয় প্রত্যেকবার যখনই আমি কোনো ডাটা রেঞ্জ সিলেক্ট করি। তার মানে আমার এই সিলেক্টেড ডাটা রেঞ্জের অ্যাভারেজটা কিন্তু এখানে দিয়ে দিছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? অ্যাভারেজ অফ সিলেক্টেড সেলস, এরপর কাউন্ট 15 নাম্বার অফ সিলেক্টেড সেলস দ্যাট কন্টেইন ডাটা। তার মানে আমি যতগুলা ডাটা সিলেক্ট করছি টোটাল 15টা ডাটা সিলেক্ট করছি। আরেকটা বলছে সাম, অর্থাৎ এই ডাটাগুলার টোটাল যোগফলটা কত, 806। সো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের একদম মানে খুব ইমিডিয়েটলি দরকার, তখন আমরা ফাংশন ট্যাংশন এগুলো ব্যবহার না করে ডিরেক্টলি আমার যতটুকু সিলেক্ট করা দরকার সেই ডাটা রেঞ্জটা সিলেক্ট করলেই কিন্তু আমার অ্যাভারেজ কাউন্ট সাম এগুলো চলে আসতেছে। বুঝা গেল আমার কথা? এটা কিন্তু একটা শর্টকাট যেটা আমরা আমাদের কাজে লাগাইতে পারি। তাহলে দেখেন এই যে 806 দেখতে পাচ্ছি না এখানে, এগুলো সিলেক্ট করার পর সেম ডাটাটা কিন্তু এখানেও পাচ্ছি যে আর্টস এর টোটাল সাম অফ মার্কস হচ্ছে 806। বুঝা গেল আমার কথা? আচ্ছা এবার ধরেন আমি মার্কসটা বাদ দিয়ে যদি গ্রেডগুলো দেখতে চাই, গ্রেডগুলো দেখার মানে হচ্ছে আমার স্টুডেন্ট আর্টস থেকে টোটাল কতজন পরীক্ষা দিল, কমার্স থেকে টোটাল 15 জন পরীক্ষা দিল, সায়েন্স থেকে 20 জন পরীক্ষা দিল। কিভাবে বুঝছি? এই যে ভ্যালিউজে যখন গ্রেডটাকে নিয়ে আসছি তখন গ্রেডের কাউন্টটা ও নিছে যে আর্টসের গ্রুপ থেকে কয়টা গ্রেড পাইছি, মানে টোটাল গ্রেড কয়টা পাইছি আমি। তার মানে গ্রেড পাওয়া মানেই তো কতজন পরীক্ষা দিছে, তাই না? সো এইভাবে কিন্তু আমরা আমাদের যেই প্রয়োজনীয় ডাটাগুলো আছে সেগুলো পেয়ে যেতে পারি, ঠিক আছে। তারপর আবার আমরা হচ্ছে আমাদের স্ট্যাটাস থেকেও কিন্তু এগুলা সুন্দরভাবে পেয়ে যেতে পারি যে কতজন পাস করছে কতজন ফেল করছে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে ওদের গ্রেডটা এখানে নিলাম, সো এখানে কিন্তু আমি খুব ইজিলি দেখেন রো কিন্তু আমার দুইটা করে চলে আসছে। একটা হচ্ছে আর্টসের ফেলের রো, 3 জন ফেল করছে, আর্টসের পাশের রো 12 জন পাস করছে, কমার্সে ফেল 2 জন পাস 13 জন, সায়েন্সে ফেল 3 জন পাস 17 জন। এটা কেমনে হয়েছে দেখেন, আমি গ্রুপগুলো নিছি প্রথমে, এই যে গ্রুপগুলো আমার এখানে চলে আসছে আর্টস কমার্স সায়েন্স। তারপর আমি চাইছি ওই গ্রুপে 2টা স্ট্যাটাস ছিল, আর্টসের স্টুডেন্টরা 2টা স্ট্যাটাসে গেছে, হয় ফেল করছে নাহলে পাস করছে, তাই না? তখন আমি দেখতে চাচ্ছি যে কয়জন ফেল করছে কয়জন পাস করছে। আচ্ছা এখন কথা হতে পারে ভাই আমি শুধু পাস ফেল দেখবো না, আমি দেখতে চাই ওরা গ্রেড কেমন করছে। এই যে দেখেন এবার ওদের গ্রেড গুলো এখানে সুন্দর মতো নিয়ে আসছে যে দেখেন আর্টসের স্টুডেন্টরা বি গ্রেড পাইছে 3 জন, সি গ্রেড পাইছে 4 জন, ডি গ্রেড পাইছে 3 জন, ই 2 জন, এফ 2 জন। তার মানে আর্টসের স্টুডেন্টরা এ গ্রেড একজনও পায় নাই। কমার্সে আমরা দেখতে পাচ্ছি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড, এফ গ্রেড সব গ্রেডই আছে। এ গ্রেড পাইছে 4 জন, এফ গ্রেড পাইছে 2 জন। সায়েন্সেও সেম আমার গ্রেড ওয়াইজ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার আমি কিন্তু এইভাবেও চাইতে পারি যে আমার
স্ট্যাটাসটা সহ দেখান, তাহলে কিন্তু এখানে সবগুলো জিনিস চলে আসতেছে যে আর্টসে ফেল করছে এফ গ্রেড পাইছে 3 জন, আর্টসে পাস করছে 4 ধরনের গ্রেড পাইয়া টোটাল এই অ্যামাউন্টটা, বি পাইছে 3 জন। তার মানে মূল কথা হচ্ছে আপনি যেইভাবে ডাটাগুলোকে দেখতে চান সেইভাবেই ডাটাগুলোকে কিন্তু দেখতে পারবেন। সো ফর এক্সাম্পল এইভাবেই কেউ একজন ডাটাগুলো দেখতে চাচ্ছে যে ভাই আমার আর্টসের কয়জন স্টুডেন্ট ফেল করলো পাস করলো, কমার্সে কয়জন, সায়েন্সে কয়জন, এইটা আপনি একটু একটা চার্টের মাধ্যমে নিয়ে আসেন। সো এইখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই চার্টটা দেখলেই বুঝে যাচ্ছি যে আর্টসে ফেইলের সংখ্যা, পাসের সংখ্যা, কমার্সে ফেল পাস, সায়েন্সে ফেল পাস। সো এই চারটার দিকে তাকাইলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝে যেতে পারি যে ভাই সায়েন্সে পাসও করছে বেশি, ফেলও করছে বেশি, তাই না? আর্টসে পাস করছে সেই তুলনায় ফেলটা একটু বেশি, কমার্সে পাসের তুলনায় ফেলটা একটু কম, তাই না? সো মানে আমি এখানে ভিজুয়ালি আমার ডাটাগুলোকে কিন্তু প্রেজেন্ট করতে পারতেছি আমার যখন যেরকমটা প্রয়োজন হচ্ছে। বুঝা গেল আমার কথা? সো চার্টের এই পার্টগুলা আমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্রপারলি প্রত্যেকটা ধরে ধরে একটু প্র্যাকটিস করি, একটু টেনে টেনে দেখি যে কিভাবে কোনটা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসগুলা খুবই ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি হচ্ছে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এটা বাদ দিয়ে আমি হচ্ছে গ্রেড গুলাকে ফর এক্সাম্পল ফিল্টারে নিয়ে আসলাম। ঠিক আছে? ফিল্টারে আইনা আমি হচ্ছে এখান থেকে আমার কাজগুলো কিন্তু করতে পারি। কিভাবে করতে পারি? সবগুলো গ্রেড দেখাচ্ছে, একদম সহজভাবে কিন্তু বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে? আমার এক্সিসে আসছে গ্রুপগুলা আর্টস, কমার্স, সায়েন্স, আর ভ্যালুতে আসছে কি কাউন্ট অফ গ্রেড, তার মানে টোটাল পরীক্ষা দিছে কতজন। কাউন্ট অফ গ্রেড মানে সবগুলো গ্রেডকে নিয়ে আসছে, কিন্তু আমি যখন গ্রেডকে ফিল্টারের ঘরে ফেলাই দিছি তখন কিন্তু মজার বিষয় এই যে দেখেন এই অপশনটা চলে আসছে, এতক্ষণ কিন্তু এটা ছিল না। বুঝতে পারছেন? যেমন এটা যদি বাদ দিয়ে দেই ফিল্টারের এখান থেকে, দেখেন এটা কিন্তু নাই। আমি যখনই এটাকে নিয়ে আসবো ফিল্টারের এখানে তখন কিন্তু এই অপশনটা আমার চলে আসবে। বুঝা গেছে আমার কথা? এই তো এটাকে আমি ধরেন ফিল্টারেও নিয়ে আসতে চাই, চলে যাচ্ছে কেন? আচ্ছা গ্রেডটাকে, সরি গ্রুপ না, গ্রেডটাকে আমি হচ্ছে ফিল্টার করে করে দেখতে চাই যে আমার এ গ্রেডটা একটু দেখান ভাই। এই যে আমি সিলেক্ট করে দিব যে এ গ্রেডের কি অবস্থা, কমার্সে 4 জন, সায়েন্সে 5 জন। তারপরে আমি যদি একটু চাই যে না ভাই আমাকে বি গ্রেডটা একটু দেখান, তাহলে আর্টসে 3 জন, কমার্সে 1 জন, সায়েন্সে 5 জন, এই যে আমার চারটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার সি গ্রেডটা দেখতে চাই, সি গ্রেডের চারটাও কিন্তু আমার অটোমেটিক চলে আসতেছে। তার মানে ফিল্টারের অপশনটা আমার আসবে তখনই যখন আমি যেই মানটাকে বা যেই কলামটাকে ফিল্টারের ঘরে ফেলবো। সো আমার ফিল্টার আপাতত লাগতেছে না, আমি নর্মালি এই অংশটুকুই শুধু ভিজুয়ালাইজ করতে চাচ্ছি। সো অনেক কথাবার্তা বললাম, আমরা সবাই কি এই অংশগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলেন প্লিজ। সবাই কি ক্লিয়ার? থ্যাংক ইউ মাসুম ভাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখান থেকে যেই যেই বিষয়গুলো ছিল কলাম বার লাইন, লাইন চার্ট, পাই চার্ট, সবগুলো আমরা দেখার চেষ্টা করছি যে কিভাবে চার্ট টাইপগুলো আমরা ইনসার্ট করতে পারি, তারপর হচ্ছে কাস্টমাইজ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করলাম। সো মোটামুটি আমাদের যেই পার্টগুলো ছিল এই পুরো কোর্সের প্রত্যেকটা পার্ট আপনাদের সাথে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি যেন প্রত্যেকটা বিষয় আপনাদের একদম সহজভাবে যেন বুঝতে পারেন সেভাবে উপস্থাপন করার। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে হোমওয়ার্কটা একটু দিয়ে নেই, হোমওয়ার্কটা একদম সহজ। আমরা লাস্ট যেই মডিউলগুলো দেখেছি 3 থেকে শুরু করে সেখানে আপনাদের কাজ যেটা হবে, ফর এক্সাম্পল আমি কিন্তু এই যে এই ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি, এই যে যেগুলো আমি নিজে করেছিলাম সেগুলো রিমুভ করে দিচ্ছি। সো আপনারা নিজেরা এই ডাটাগুলো আবার সুন্দরভাবে ক্যালকুলেট করবেন। ঠিক আছে? সো ক্যালকুলেশন করে আপনারা হচ্ছে আপনাদের অ্যান্সারটা এখানে সেভ করবেন, তারপর হচ্ছে সাবমিট করবেন। এটা গেল প্র্যাকটিস 3 এর কথা। তারপর প্র্যাকটিস 4.1 এ আমরা যে কাজগুলো করছিলাম আমরা কিন্তু অনেক কিছু শিখছিলাম যে আমাদের এই টেবিল কিভাবে করতে পারি, তাই না? আমি কিন্তু আপনাদের এই সবগুলার ফরম্যাটিং গুলা ডিলিট করে দিচ্ছি, তার মানে আমি একদম সব নর্মাল ফরম্যাটে রেখে দিচ্ছি। আপনারা
আমি যেভাবে যেভাবে টেবিল বানাইছি, যেভাবে যেভাবে এখানে টোটাল আনছি, তারপর হচ্ছে ওই ডাটাগুলো আমি এখানে শো করছি, নিজেরা এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে এখানে যে প্র্যাকটিসগুলো করছিলাম, কালার ফরম্যাটিং এর প্র্যাকটিসটা করেছিলাম। সো যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আমি আরো কিছু এখানে ইনসার্ট করে দিচ্ছি, সেম ডাটাই থাকবে। আপনি হচ্ছে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে করে এই সেলগুলাতে এক একটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে করে আপনি দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। এগুলো কিন্তু সবগুলো সেম ডাটাই, ঠিক আছে? এই যে ডি থেকে যে পর্যন্ত সবগুলাই সেম ডাটা। আপনি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে গিয়ে এই যে এখানে বিভিন্ন অপশনগুলো, এক একটা অপশন আপনি ট্রাই করবেন। ট্রাই করে করে এখানে আপনি সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এই শীটটা ডিলিট করে দিচ্ছি। এটা আবারও আপনি হচ্ছে এই প্র্যাকটিস ডাটা রেঞ্জটা থেকে আপনি নতুন করে ইনসার্টে ক্লিক করে রিকমেন্ডেশন চার্টস থেকে আপনি নতুন করে চার্টটা ওপেন করবেন এবং সেখানে আমাকে শো করবেন যে আমার গ্রুপ ওয়াইজ স্টুডেন্ট কে, গ্রুপ ওয়াইজ স্টুডেন্ট কতজন কোন গ্রেড পেলো, ঠিক আছে? আমি আবারও প্রশ্নটা বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আর্টসের কতজন স্টুডেন্ট এ গ্রেড পেলো, বি গ্রেড পেলো, সি গ্রেড পেলো, এটা আমাকে আপনি চার্টের মাধ্যমে শো করবেন। সো হোপফুলি হোমওয়ার্কের পার্টটা আমরা সবাই বুঝতে পারছি। প্র্যাকটিস 3-তে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে প্র্যাকটিস 5.1-এ এখানে আমরা প্র্যাকটিসগুলো করব আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর হোম ট্যাব থেকে, কন্ডিশনাল ফরম্যাটিং। অ্যান্ড প্র্যাকটিস 5.2-তে আমরা হচ্ছে আমাদের চার্ট কিভাবে ইনসার্ট করতে হয় এবং সেই অনুযায়ী ওই সায়েন্স আর্টস কমার্সের কোন গ্রেডে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে কত পাইছে বা কতজন স্টুডেন্ট কোন গ্রেডে পাইছে সেটা হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন, ঠিক আছে? সো ওভারঅল এই 3টা হোমওয়ার্ক ছিল। সো আপনি যেটা করবেন, আমি এই ফাইলটা শেয়ার করে দিব আপনাদের সাথে। আপনারা শুধুমাত্র এই 3টা ফাইলে শিটে কাজ করবেন, বাকি শিটগুলোতে তো আপনাদের কাজ নাই। আপনারা হচ্ছে প্র্যাকটিস 3, প্র্যাকটিস 4.1, প্র্যাকটিস 4.1টাতে যেন কি ছিল, ও হ্যাঁ, প্র্যাকটিস 4.1, 4টা তাহলে টোটাল হোমওয়ার্ক, যেটাতে আমরা টেবিল ফরম্যাটের যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো করব। তারপর হচ্ছে প্র্যাকটিস 5.1 এবং প্র্যাকটিস 5.2, এই 4টা হোমওয়ার্ক, 4টা প্র্যাকটিস শিটে আপনি হচ্ছে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে আমাকে হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর একদম শেষ কথা, যেহেতু অনেক জ্বালাইলাম আপনাদেরকে, বাট জ্বালানোর উদ্দেশ্য ছিল একটাই, যাতে করে আপনারা একটু শিখতে পারেন, সময়টা যেন আপনাদের প্রপারলি কাজে লাগে অ্যান্ড ওভারঅল আপনারা যেন একটা ভালো কিছু পান সরলীকরণের এই কোর্সটা থেকে, সেটা আমি এনশিওর করার চেষ্টা করেছি। হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পার্সোনালি ইনফর্ম করার চেষ্টা করবেন যদি আপনি বুঝতে পারেন বা আপনি ফাইন্ড আউট করতে পারেন যে এই জায়গায় একটু কারেকশন দরকার বা ইমপ্রুভমেন্ট দরকার। আমরা সাদরে গ্রহণ করব আপনার সেই পরামর্শ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই, যেহেতু কোর্সটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি, কোর্সটা করে আপনার কাছে কেমন লাগলো, কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়েছে এবং কোন জায়গাগুলোতে আরো বেশি ইমপ্রুভমেন্ট আনা যেতে পারে বলে আপনি মনে করেন, এই সমস্ত বিষয়াদি এবং আপনি এই কোর্সটা থেকে নতুন কি কি শিখতে পারলেন, এই বিষয়গুলো উল্লেখ করে একটা রিভিউ পোস্ট যদি আমাদের সরলীকরণ কমিউনিটিতে আপনি পোস্ট করেন, সেটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে এবং আমাদের পিয়ার্স যারা আছে, কমিউনিটি মেম্বার্স যারা আছে, তারাও অনেক বেশি মোটিভেটেড ফিল করবে। সো আই এক্সপেক্ট যে আমাদের এই কোর্সটাতে যারা যারা আপনারা ছিলেন প্রত্যেকেই রিভিউটা শেয়ার করবেন। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনারা রিভিউ পোস্টটা করার ঠিক পরপরই আমাদের সরলীকরণের ফেসবুক পেজে নক দিয়ে একটু বলবেন যে আমাদের এই কোর্সের একটা নোট শেয়ার করার কথা। যারাই রিভিউ পোস্টটা করবে আমরা তাদেরকে সেই নোটটা শেয়ার করব। সো আপনি হচ্ছে পেজে নক দিলেই আপনাকে সেই নোটটা শেয়ার করা হবে। সো একদম সহজে আপনি নোটটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছেন এবং গুছায়ে আমাদের পুরো কোর্সে যা যা শিখছি সেগুলো একটু সামারাইজ করে দেওয়া হয়েছে, যাতে করে এটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে শর্ট নোট হিসেবে। সো যাই হোক না কেন, আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা এই পুরো কোর্সটা করে আপনাদের উপকার হয়েছে এবং পরবর্তীতে চাকরি জীবনে বা পড়াশোনায় এই স্কিলটা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আপনাদের সাথে আগামীতে হয়তো নতুন কোনো কিছু নিয়ে আবারও যুক্ত হওয়ার সুযোগ থাকলে আবারও দেখা হবে। আপনাদের দিক থেকে কোনো কথা বা কোনো কিছু বলা থাকলে বলতে পারেন, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে।
আবির ভাই, মাসুম ভাই, তারেক ভাই। জি, আরেকবার বলবেন। হ্যাঁ, আমাদের কোর্সটা শেষ হয়েছে। আমরা আমাদের কোর্সটাতে মডিউল 1 থেকে 5 পর্যন্ত যেই যেই টপিকগুলো রেখেছিলাম, আপনাদের সাথে যেই কোর্স প্ল্যানটা শেয়ার করেছিলাম, সেই অনুযায়ী আমাদের কোর্সটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন, গ্রুপে শেয়ার করে দিব। জি জি জি, একদম বেসিক যে পার্টগুলো আসলে আপনাদের না জানলেই নয়, সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি, এবং আশা করি যে যে অংশটুকু শিখেছেন সেগুলো কাজে লাগিয়ে আপনি আদার্স যেই পার্টগুলো আছে সেগুলোকেও ইমপ্লিমেন্ট করতে শিখে যাবেন। ঠিক আছে, তো আমাদের মিটিং টাইম একদম শেষ পর্যায়ে। আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।